সবাইকে শুভেচ্ছা হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে। আমি ডাক্তার শাহিন মাহমুদ। আজকে আমাদের লেজার রাইটিংস এর যে অনুবাদটি করার কথা, আমরা যে অধ্যায়টিতে আছি, বেসিক্যালি একটি বড় অধ্যায়কে আমরা পাড়ি দিচ্ছি, তা হচ্ছে অ্যাড্রেস আর একটা বক্তৃতা টাইফয়েড ফিভারের উপরে। তো আজকে আমরা যে অংশটুকু এখনো বাদ রয়েছে সেই অংশটুকুতে প্রবেশ করতে যাচ্ছি। ইতোমধ্যে আশা করি আমাদের যারা নিয়মিত অংশগ্রহণ করেন তারা উপস্থিত হয়েছেন এবং আজকের আবহাওয়াটাও সুন্দর এবং সেই সাথে আরো একটি সুসংবাদ যে কালকে 15 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার বইটি আসতে যাচ্ছে, এই কারণেও আসলে মনটাও উৎফুল্ল। কালকে থেকে পাওয়া যাবে ইনশাল্লাহ। সব মিলিয়ে বেশ আনন্দ চিত্তে আজকের ক্লাসটা শুরু করা যাচ্ছে এবং আমি আমাদের যে অধ্যায়টি ছিল সেই অধ্যায়টিও আশা করি এখন এই আজকে সমাপ্ত করার চেষ্টা করব আজকে আমাদের এই অধ্যায়টি শেষ করার। অনেক বড় চ্যাপ্টার ছিল, বড় একটা বক্তৃতা ডাক্তার কেন্টের। আপনারা জানেন যে টাইফয়েড ফিভারের উপর মোটামুটি প্র্যাকটিস অফ মেডিসিন ধাসের একটি বক্তৃতা, গুরুত্বপূর্ণ আলোচনা। তো আমরা যে পর্যন্ত এর আগে পড়েছিলাম তারপর থেকে পড়া শুরু করছি। এর আগে এখানে যে 64 পেজ পর্যন্ত পড়েছিলাম এবং তারপর থেকে আমি পড়া শুরু করছি, দেখি আজকে শেষ করে ফেলা যায় কিনা। In very low forms of advanced typhoid with a great degree of prostration after the fever has somewhat subsided, leaving a state of tremulous prostration. The tongue becomes cold and it is said often the patient that the tongue feels cold. এখানে বলছেন যে এগিয়ে যাওয়া টাইফয়েডের নিম্নমাত্রার জ্বরে ধরনের ফর্মগুলোতে যা হয় প্রবল দুর্বলতা দেখা যায় এবং জ্বরটি কিছু মাত্রায় নেমে গেলে এক ধরনের দুর্বলতা রেখে যায়, কম্পনশীল দুর্বলতা, কাঁপতে থাকে রোগী। The tongue become cold and it is said often by the patient that the tongue feels cold. জিহ্বা শীতল হয়ে যায় এবং রোগী প্রায় ক্ষেত্রেই বলে যে জিহ্বাটা ঠান্ডা লাগে, জিহ্বার নিজের অনুভূতি হয় ঠান্ডা, আমার জিহ্বাটা ঠান্ডা লাগছে। রোগী বলবে যে আমার জিহ্বাটা ঠান্ডা অনুভব হয়, মনে হয় আমার জিহ্বাটি ঠান্ডা হয়ে আছে। It is then that the such remedies as the following must be examined. সেই ক্ষেত্রে নিম্নোক্ত ওষুধগুলোকে অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে। একটা হচ্ছে কার্বোভেজ, লরোসোরাসিস, ভিরেট্রাম এবং জিঙ্ক। আমরা কিন্তু এটা মনে রাখতে পারি, একটা পিকুলিয়ার সিমটমস, জিহ্বা ঠান্ডা লাগার অনুভূতি। এটা তো হয়তো আমরা কখনো নিজেরা অনুসন্ধান করি না, রোগীদেরকেও হয়তো বা জিজ্ঞাসা করা হয় না বেশিরভাগ ক্ষেত্রে। শুধু টাইফয়েড বলছি না, এই লক্ষণটি তো শুধু টাইফয়েডই হবে, ব্যাপারটি এরকম নয়। বাজে ধরনের প্রাণ সংহারী জাইমোটিক ডিজিজ বা পচনশীল প্রবণতা যুক্ত যে কোনো রোগের সাথে কিন্তু এই লক্ষণটি আসতে পারে, বিশেষ করে সেই রোগী যদি কার্বোভেজ, লরোসোরাসিস, ভিরেট্রাম এবং জিঙ্কের রোগী হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব কিছু মাত্রায়। When it feels cold to the touch of the physician, যখন ফিজিশিয়ান স্পর্শ করলে ঠান্ডা অনুভূত হবে। জিহ্বার ব্যাপারে আমরা কিন্তু অনেক কথাই শুনেছি, ইতোপূর্বে অনেক কথাই শুনেছি। জিহ্বার রং এইরকম হলে কিরকম হয়, লাল হলে কিরকম হয়, মাঝখানে যদি ময়লা জমে কিরকম হয়, হলুদ হলে কিরকম হয়, কিনার দিয়ে যদি ময়লা জমে তাহলে কিরকম হয়। আমরা বিভিন্ন রকমের রুব্রিক ব্যবহার করি, রেপার্টরি ব্যবহার করি। এই যে এই বৈশিষ্ট্যটি হয়তো আমরা অতটা খেয়াল করি না যে স্পর্শ করলে কি ধরনের অনুভূতি হয়। স্পর্শ করলে যদি চিকিৎসক ঠান্ডা দেখতে পান তাহলে আর্সেনিকাম অ্যালবাম, কার্বোভেজ, কোলচিকাম, লরোসোরাসিস, ফসফরিক অ্যাসিড, ভিরেট্রাম, জিঙ্ক আর দ্য রেমেডিজ। সেক্ষেত্রে এই ওষুধগুলোকে বিবেচনা করতে হবে, কোনটা কার্বোভেজ, আর্সেনিকাম অ্যালবাম, কোলচিকাম, লরোসোরাসিস, ফসফরিক অ্যাসিড, ভিরেট্রাম, জিঙ্ক। তাহলে আমরা কিন্তু এই ধরনের অনুভূতির ক্ষেত্রে কার্বোভেজ, লরোসোরাসিস, ভিরেট্রাম এবং জিঙ্কের উপস্থিতি আবারও দেখতে পাচ্ছি। অর্থাৎ এই বৈশিষ্ট্যটি এই ওষুধগুলোতে প্রমিনেন্ট। আপনারা জানেন যে কার্বোভেজ, লরোসোরাসিস, ভিরেট্রাম বিখ্যাত এই ঠান্ডার অনুভূতির বিভিন্ন ধরনের ভ্যারিয়েশনের জন্য। সেখানে জিঙ্কেও আমরা মনে রাখবো
যেহেতু নার্ভের রেমেডিস, কাজে বিভিন্ন ধরনের বিকট বিকট অনুভূতির উদ্ভব এতে হতেই পারে। Then again the tongue become cracked, bleeds and is raw. আবার কি হতে পারে, জিহ্বা ফেটে যেতে পারে, তা দিয়ে রক্ত পড়তে পারে, একদম ছিলে গেছে কাঁচা ক্ষতের মতো দেখা যেতে পারে। Oozing of the blood appears about the mouth. রক্ত চুইয়ে পড়ে মুখে দেখা যাবে, জিহ্বা থেকে রক্ত বেরিয়ে তা চুইয়ে পড়ে মুখের মধ্যে জমে থাকবে, দেখা যাবে। About the tongue and upon the lips. ঠোঁট এবং জিহ্বা থেকে রক্ত চুইয়ে পড়ে মুখে দেখা যাবে, এইগুলোতে রক্ত লেগে থাকবে। For this bleeding cracked appearance of the tongue, the following remedies must be examined. যে এই জিহ্বার এই ফাটা অবস্থা এবং এই রক্তপাতের জন্য নিচের ওষুধগুলোকে আমরা বিবেচনা করব। এইগুলো কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার, অন্তত পক্ষে এই লক্ষণগুলো যে আসতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু এগুলো যেহেতু তীব্র লক্ষণ, ভাইটাল ফোর্সের একটি তীব্র বৈশিষ্ট্যকে প্রকাশ করছে, কাজেই যাকে বলে ইমার্জেন্সি প্রেসক্রাইবিং, দ্রুত গতিতে যদি প্রেসক্রাইবিং করতে হয় ধরনের সিচুয়েশনে, সেক্ষেত্রে আমাদের এই ওষুধগুলোর কথাটি যতটুকু সম্ভব অন্তত পক্ষে এই রূপদিকটি মনে রাখতে হবে আমাদেরকে। আর আর্সেনিকাম অ্যালবাম, অরাম ট্রিফাইলাম, ব্যাপটিশিয়া, কার্বোভেজ, সিনকোনা, টোটেলাস হরিডাস, হায়োসায়ামাস, ক্যালিবাইক্রম, ল্যাকেসিস, লাইকো, মিউরেটিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস এবং রাস্টক্স পর্যন্ত এই বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে। ফসফরাস, নাইট্রিক অ্যাসিডের কথা তো আমাদের সহজেই মনে আসবে, কার্বোভেজের কথা, ব্যাপটিশিয়ার কথা সহজেই মনে আসতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে হায়োসায়ামাস, টোটেলাসের কথা মনে আসবে, কিন্তু অনেক ক্ষেত্রে হায়োসায়ামাস, রাস্টক্স এই ওষুধগুলোকে আমরা, লাইকোপোডিয়াম এই ওষুধগুলোকে মিস করে যেতে পারি। এগুলোকে একটু গুরুত্ব দিয়ে মনে রাখা দরকার। In some cases of typhoid, either early or later in the disease, the tongue is as dry as chips, as dry as leather, dark brown or very black, or it is tough like leather or wood. তিনি বলছেন যে টাইফয়েডের কিছু কেসে শুরুর দিকেই হোক বা রোগের অগ্রবর্তী অবস্থাতেই হোক, পরবর্তীতেই হোক, জিহ্বা একদম চিপসের মতো, আমরা যে চিপস খাই বাইরে, এরকম শুকনো থাকতে পারে, বা চামড়ার মতো শুকিয়ে যেতে পারে, একদম মনে হবে শুকনো চামড়া। ডার্ক ব্রাউন, একদম গাঢ় বর্ণের, ধূসর বর্ণের হতে পারে, একদম কালোর কাছাকাছি, অথবা অত্যন্ত কালো হতে পারে, বা এটা চামড়া বা কাঠের মতো হতে পারে, একদম মনে হবে কাঠের টুকরো। এর প্রত্যেকটি রুব্রিক কিন্তু আমাদের রেপার্টরিতে রয়েছে। আমাদের এগুলো লক্ষ্য রাখা দরকার যে কোনো ধরনের জ্বরে রোগীর জিহ্বাটাই পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্ট কিন্তু একটি বিশাল একটি অধ্যায়ের একটি বড় আলোচনা এই জিহ্বাকে কেন্দ্র করে করছেন। The patient has almost no use of it. This is found in the following remedies. রোগী প্রায় জিহ্বাটি ব্যবহারই করতে পারে না, এমন অবস্থা হয়ে যায়, এত শুকনো, এত ড্রাই হয়ে যায়, কথা বলতে পর্যন্ত কষ্ট হয়, এবং নিচের ওষুধগুলো সেক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কি? আর্সেনিকাম অ্যালবাম, অ্যারাম ট্রিফাইলাম, ব্যাপটিশিয়া, ব্রায়োনিয়া, কার্বোভেজ, চায়না, ককোলাস, হেলিবোরাস, হায়োসায়ামাস, ক্যালিবাইক্রম, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, মিউরেটিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাক্স মস্কেটা, ফসফরাস, ফসফরিক অ্যাসিড, রাস্টক্স, সিকেলি, সালফিউরিক অ্যাসিড, ভিরেট্রাম। আমি একটু দ্রুত পড়লাম এই কারণে যে পরবর্তীতে আপনারা কিন্তু রিপিট করে নিতে পারবেন এই ভিডিওটি ইউটিউবে আপলোড হলে। আমি চাচ্ছি যে আজকে আমাদের এই অধ্যায়টি দেখি শেষ করতে পারা যায় কিনা, কারণ আরো অনেক চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা আগামী অধ্যায়গুলোতে আসছে। আমি আজকে একটু চোখ বুলিয়েছিলাম পরবর্তী অধ্যায়টি দেখার জন্য, খুব চমৎকার আলোচনা আসছে, বিশেষ করে নতুন শিক্ষার্থী, নবীন চিকিৎসক বা জানতে যারা আগ্রহী তাদের জন্য। If particularly the center is dry as a board or withered, and upon the sides it is moist, looking like a tongue, we think of Baptisia, Crotalus horidas, Lachesis, phosphorus, Stramonium, sulfuric acid. যদি বিশেষভাবে এর কেন্দ্রটি যদি একদম শুকিয়ে যায়, বোর্ডের মতো হয়ে যায়, শক্ত বোর্ডের মতো, বা এবং প্রান্তগুলো যদি, কিনারগুলো যদি ভেজা থাকে, যদি এরকম অ্যাপিয়ারেন্স হয়, এরকম চেহারা হয়, তবে আমাদের ভাবতে হবে ব্যাপটিশিয়া, ক্রোটেলাস হরিডাস, ল্যাকেসিস, ফসফরাসিস, স্ট্রামোনিয়াম, সালফিউরিক অ্যাসিড। আমি এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আবারও বলছি, জিহ্বার এই বৈশিষ্ট্যগুলো কিন্তু শুধুমাত্র টাইফয়েডের ক্ষেত্রেই হবে ব্যাপারটি এরকম নয়।
এটা কিন্তু অন্য এই ধরনের প্রাণ সংহারী পচনশীল ধরনের, যাকে জাইমোটিক ডিজিজ বলা হয়ে থাকে, এই ধরনের যে কোনো রোগের মধ্যেই এটা একই সাথে যেমন রোগের বৈশিষ্ট্য, একই সাথে ওষুধেরও বৈশিষ্ট্য। এটি বেসিক্যালি রোগীর বৈশিষ্ট্য, কার শরীর কিভাবে রেসপন্স করছে, ব্যাপারটি একটু বোঝার জন্য বলছি। একই টাইফয়েডের আক্রমণ 3 ধরনের রোগীতে 3 রকম হতে পারে। একটা শরীর ট্রেন যুক্ত ব্যক্তি, তার বেলায় আক্রমণের ধরনটি যেরকমটি হবে, যতটুকু ক্ষয়ক্ষতি করবে। একটি সাইকোটিক ডমিনেন্ট ব্যক্তির ক্ষেত্রে তার চেহারাটি ভিন্ন হবে। আর সিফিলিটিকের ক্ষেত্রে একদম যাকে বললেন আর্লি অবস্থায় এই ধরনের অচেতন অবস্থা, অজ্ঞানের মতো অবস্থা এবং জিহ্বার এই অবস্থা, ব্লিডিং, মানে ধ্বংসপ্রবণতাটি খুব আর্লি দেখা দেবে। সাইকোটিক রোগীর বেলায় কিছুটা দেরিতে দেখা দেবে। এখানে যে কথাটি বললেন ডক্টর কেন্ট একটু আগে, ইন সাম কেসেস অফ টাইফয়েড আইদার আর্লি অর লেটার ইন দ্য ডিজিজ। কার বেলায় আর্লি হবে, কার বেলায় লেটার হবে, এটা কিন্তু ফিক্সড। কারণ কি, পৃথিবীতে কোনো কিছুই বিশৃঙ্খল নয়, সবকিছুর পিছনে একটা বিজ্ঞান, একটা যুক্তি এবং একটা কারণ থাকে। আমরা যদি অনুসন্ধান করতে জানি এবং প্রশ্ন করতে জানি, তাহলে কিন্তু তার সেই কারণগুলোর উপায় আমরা জানতে পাই এবং তাকে আমরা অবশেষে বিজ্ঞান বলি। তো কাজেই কারোর বেলায় আর্লি এই টাইফয়েডের এই বাজে অবস্থা দেখা দেওয়া এবং কারোর বেলায় লেটার স্টেজে দেখা দেওয়ার পিছনেও কারণ রয়েছে। তার শরীরটি কিভাবে রেসপন্স করছে। এবার শরীর কেন রেসপন্স করবে, শরীর এইভাবে রেসপন্স করবে কেন, তার যুক্তিটি কি? তার যুক্তি হচ্ছে তার রোগের ডমিনেন্সি। এবং আমি আমার বইতে এর একটি বিশেষ ব্যাপার হচ্ছে, এখানে আমি মায়াজমের অবস্থানকে সুনির্দিষ্ট করেছি। এই সুনির্দিষ্ট অবস্থানটি ইতোপূর্বে অতটা পরিচ্ছন্নভাবে করা হয়নি। ডক্টর কেন্ট চেষ্টা করেছেন এবং অনেকটাই করেছেন, প্রচ্ছন্নভাবে হয়তো তিনি সুনির্দিষ্টও করেছেন বলা যেতে পারে, কিন্তু একদম সুস্পষ্টভাবে ডায়াগ্রাম সহকারে আমি এই বইটিতে সুস্পষ্ট করেছি। এই বইটি যারা পড়বেন তারপরে তা বুঝতে পারবেন এই রোগের প্রতিটি ক্ষেত্রে কিভাবে মায়াজম সর্বক্ষেত্রে প্রভাব রাখছে, এমনকি চিকিৎসার ক্ষেত্রে, এমনকি চিকিৎসক কি করছেন সেই ক্ষেত্রটিতেও। যাই হোক, সেগুলো খুব শীঘ্রই আপনারা আমার বইতে পেয়ে যাবেন। তবে আপাতত যেহেতু আলোচনাটি উঠে আসলো, এই কারণে আমি উল্লেখ করলাম এই যে রেসপন্সের ধরন আমার কোভিড-19 হোমিওপ্যাথিক আরোগ্য পদ্ধতি বইটিতে এবং এরপর মায়াজম জীবাণুতত্ত্ব হোমিওপ্যাথি বইটিতে ক্রমান্বয়ে আমি এই জীবাণু, মানুষের রোগ, মায়াজম এগুলোর যে আন্তঃসম্পর্ক রয়েছে, এই বইটিতে আমি যেমন মায়াজমের অবস্থানকে নির্দিষ্ট করেছি, পরবর্তীতে মায়াজম জীবাণুতত্ত্ব হোমিওপ্যাথি বইটিতে আমি এই সম্পর্ককে সুস্পষ্ট করেছি একদম ডক্টর হানিম্যানের কথা মোতাবেক এবং আমাদের পায়োনিয়ার্সদের কথা মোতাবেক। এগুলো ক্রমান্বয়ে আপনারা জানতে পারবেন এবং তার শুভ সূচনা কালকের এই বইটি থেকে। এই হচ্ছে ব্যাপারটি। আপনাদের অনেকেরই কিউরিওসিটি জাগতে পারে, জাগা উচিত, যে কেন আমাদের রোগগুলো এক একজনের শরীরে এক এক ভাবে, এক এক সময় এক এক রকম ভাবে প্রদর্শিত হচ্ছে। তার উত্তর কিছুটা দিয়ে রাখলাম এখানে আর কি। দ্য ফিজিশিয়ান দেন ব্রিংস in his nose for the further consideration of his patient. এরপর চিকিৎসক তার রোগীকে আরো ভালো মতো বিবেচনা করার জন্য তার নাকটিকে ব্যবহার করবেন। এতক্ষণ তো হাত দিয়ে চোখ দিয়ে দেখলেন, এবার নাক। The purchased orders from the mouth that the physician observes call especially for arnica, arsenicum album, Oramtriphyllum, Baptisia, Bryonia, Carbobase, Clotella ceridus, Calibacrom, Lachesis, Lyco, Muriatic acid, nitric acid, phosphorus, Rastox, Sikeli and Stramonium. তিনি বলছেন যে মুখ থেকে যদি চিকিৎসক দুর্গন্ধ পান, পর্যবেক্ষণ করেন যে মুখ থেকে দুর্গন্ধ আসছে, তাহলে বিশেষভাবে আমাদের মনে রাখতে হবে, এখানে বিশেষভাবে মনে রাখতে হবে কোন ওষুধগুলো, সেগুলোর নাম আমি উল্লেখ করলাম, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। In this way we consider what has been observed by the physician himself throughout the entire body and appearance of the patient. এইভাবে এই দেখুন ডাক্তার কেন্ট এবার কিন্তু বেশ কতগুলো তার মুখের অবস্থা, তার পেটের অবস্থা, তার জিহ্বার অবস্থা, তার দুর্গন্ধ, তার এই সমস্ত কিছু বর্ণনা করে তিনি বলছেন যে এভাবে আমরা চিকিৎসকের নিজের দ্বারা যে সমস্ত পর্যবেক্ষণগুলো পাওয়া যাবে তার সারা শরীর এবং রোগীর সারা সমগ্র শরীর এবং তার চেহারা থেকে সেগুলো লক্ষ্য করব। and next we proceed to examine what the nurse
এবং এরপর আমরা কি করব, যে নার্স, সেবিকা বা পরিচর্যাকারী, পরিচারিকা, যাই কিছুই বলেন না কেন, আমরা কিভাবে এগিয়ে যাব, যে নার্স হ্যাজ টু সে কনসার্নিং দ্য পেশেন্ট। এই রোগীর ব্যাপারে নার্সের আর বলার মতো কি আছে, নার্স মানে তারপরে সেবিকা কি বলেন, এই ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ। আমি সবসময়ই আমার ক্লিনিকে যখন কোনো রোগীকে নিয়ে আসা হয়, আমি কিন্তু সবসময়ই সাজেস্ট করি তার সাথে অবশ্যই যেন তার সম্বন্ধে ভালো যে বলতে পারবে সে থাকে। অনেক ইনফরমেশন আছে যা রোগী নিজে বলতে পারে না, নিজের সম্বন্ধে নিজে বলা যায় না। এই হোমিওপ্যাথরা নিজেদের চিকিৎসা নিজে করতে পারে না, করা উচিত নয়। এমনকি নিজের পরিবারের চিকিৎসাও নিজেদের করার উচিত নয়, কখনোই নয়। কেন পারে না, কেন করা উচিত নয়? কারণ অতি ঘনিষ্ঠ মানুষের অনেক কিছুর ব্যাপারে মূল্যায়নে ভ্রান্তি থেকে যায়। একটা উদাহরণ দিচ্ছি, একটা বাবা বা মায়ের কাছে সন্তান সবসময় অপরিপক্ক। এবার সে যতই প্রডিজি হোক না কেন, তার বুদ্ধিমত্তা যতই বেশি থাকুক, যদি বাবা বা মা চিকিৎসক হয়ে থাকেন এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, সাধারণভাবে নয়, একদম ব্যতিক্রম ধর্মী নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি যদি থাকে, তাহলে একমাত্র এই মোহ থেকে মুক্তি সম্ভব যে আমার সন্তান পরিপক্ক। তার অধিকার, তার দায়িত্ব, তার কর্তব্য সম্বন্ধে বেশিরভাগ সময় বাবা মায়েদের, আমি বলি বেশিরভাগ বাবা মাই তার সন্তানকে চেনেন না। সন্তানকে চেনে আসলে তার ঘনিষ্ঠ কোনো বন্ধু। বেশিরভাগ বাবা মা, বিশেষ করে কিছুটা বড় হওয়ার পর, বাবা চেনেন না। কাজে চিকিৎসা করতে গেলে ভুল হয়, অ্যাসেসমেন্টে ভুল হয়। ঠিক এরকম তার চাইতেও বড় ঝামেলা হয় নিজের অ্যাসেসমেন্টে। প্রত্যেকটা মানুষের প্রবণতা হচ্ছে নিজেকে সেন্ট মনে করা। প্রবণতা, অনেক মানুষই বিনয়ী, নিজেকে আসলে সেন্ট মনে করে না, মানে একদম নিষ্পাপ নির্দোষ মনে করে না। তবে সহজ কথা হচ্ছে, নিজের অ্যাসেসমেন্ট নিজে করা যায় না। কৃপণ ব্যক্তি মনে করে সে নিজেকে মিতব্যয়ী। সে যদি রেপার্টরিতে সে অ্যাভারেজ রুব্রিকটি নেবে না, সে মিতব্যয়ী, সে ওটাকে অ্যাভয়েড করে যাবে। কিন্তু হয়তো তার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুব্রিক, তার ক্যারেক্টারিস্টিক্স এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ফসফরাসের রোগী কখনোই নিজে যে পরোপকারী এটা উপলব্ধি করতে পারবে না, সে ওটুকুকে স্বাভাবিক সাবলীল ভাবে করে। ক্যালিকার্ভের রোগী কতটা স্ট্রিক্ট, কনফর্মিজম তার মধ্যে কত বেশি, অর্থাৎ নতুনকে স্বাগত না জানানো, পুরনোর মধ্যে আটকে থাকা নিজের যে সংকীর্ণতা মনের, এই ব্যাপারটি ক্যালিকার্ভ বুঝতে পারে না। ক্যালিকার্ভ মনে করে সে রেসপন্সিবল, এটা তার কাজ। তো এভাবে নিজের সম্বন্ধে অ্যাসেসমেন্ট নিজে করাটি সবচাইতে দুষ্কর। আর এ কারণেই শুধুমাত্র রোগীর কাছে শুনে, অধিকাংশ সময়, এটা ক্রনিক কেসের কথা বলছি, ক্রনিক ট্রিটমেন্টের কথা বলছি, অনেক সময়ই অ্যাসেসমেন্টে ভুল হয়ে যায়। আর এই কারণে সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে রোগীর সাথে, রোগীর সম্বন্ধে ভালো বলতে পারেন এরকম কাউকে সাথে নিয়ে আসা সবসময়ই বেস্ট। যাই হোক, এগুলো আমি আলোচনার ফাঁকে ফাঁকে বলি এ কারণে, এটা হয়তো অনুবাদ নয়, কিন্তু যারা আমাদের নিয়মিত শিক্ষার্থী, যারা এখানে এই উদ্দেশ্যে এসেছেন যে সুচারুরূপে ক্লাসিক্যাল কিংবা প্রকৃত ধারার হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটি আপনারা রোগীদেরকে দিবেন, স্বল্প সময়ে, দ্রুততম সময়ে, কোনো রকমের উগ্রতা ছাড়া চিরস্থায়ীভাবে রোগীকে আরোগ্য করবেন, তারা কিন্তু এই কথাগুলোর থেকে, এই অভিজ্ঞতাগুলোর থেকে শিখতে পারবেন। এ কারণে বলা, তাদের এক ধরনের উন্নতি হবে। যাই হোক, copious flow of blood with the stool, hemorrhage from the bowels, which require an examination of the following remedies. এই কথাটি গুরুত্বপূর্ণ, মনে রাখা চাই যে পায়খানার সাথে প্রচুর রক্ত যাওয়া কিংবা পেট থেকে রক্তপাত হওয়া, বাওয়েলস থেকে, পেট, উদর থেকে রক্তপাত হওয়া, সেই ক্ষেত্রগুলোতে নিচের ওষুধগুলোর পরীক্ষা করা প্রয়োজন হবে। কোন ওষুধগুলো আমরা একটু ভালো মতো খেয়াল রাখি। এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময় যা হয়, আমরা সব সময় অপরিচিত পরিবেশ, অপরিচিত বিষয় আসলে প্রথমে ঘাবড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। কিন্তু সেখানে যদি কিছুটা জানা থাকে যে কি ধরনের পরিস্থিতি আসতে পারে, কি হতে পারে, কি না হতে পারে, কোন ওষুধগুলো বিবেচনা করতে হতে পারে, সেগুলো আমরা যদি একটা ধারণাও মাথার মধ্যে রাখি, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের ওই সিচুয়েশন গুলোতে খুব দ্রুত একটা পর্যবেক্ষণ, দ্রুত কিছু জিজ্ঞাসাবাদ আমরা করতে পারবো। একদম হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা হবে না। আর্নিকা, আর্সেনিকাম অ্যালবাম, কার্বোভেজ, চায়না, কোলচিকাম, টোটেলা সারিডাস,
ক্যালিবাইক্রম, ল্যাকেসিস, লাইকো, মিউরেটিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, রাস্টক, সিকেলি and sulfuric acid. The nurse further relates in her description of the stool that is very putrid and it is cadaveric like dead things, like stinking meat, horribly offensive. তিনি বললেন কি যে পায়খানার বর্ণনার সাথে এরপর নার্স মেলাবে যে এটা অত্যন্ত দুর্গন্ধ, একদম মৃতদেহের মতো দুর্গন্ধ, মনে হচ্ছে কোনো কিছু মরে আছে বা গোশত মাংস পচে গেছে, ভয়ানক দুর্গন্ধ, এইভাবে বর্ণনা করবেন। অর্থাৎ এই শব্দগুলো ব্যবহার করে তার ক্লাসিফিকেশন করার চেষ্টা করবেন নার্স, তার কাছ থেকে এগুলো বুঝে নিতে হবে। It is unnecessary individualization in this typhoid state to go into the fine difference of the odor because it is often only a difference in the nose to measure an odor. এই একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় ডাক্তার কেন্ট এখানে বলছেন, যারা না শুনবেন তারা কিন্তু মিস করবেন। আমি বলছি এই একটা জিনিস দিয়ে আমরা অনেক কিছু শিখে নিতে পারি। দেখুন, একটু আগে আমি বললাম যে নিজের সম্বন্ধে নিজের অ্যাসেসমেন্ট করা যায় না, ঠিক এরকম আমি আরেকটি আলোচনাতে বলেছিলাম যে যেখানে চিকিৎসকের সক্ষমতার উপর নির্ভর করতে হয়, বিবেচনার ক্ষেত্রে চিকিৎসকের সক্ষমতার উপর নির্ভর করতে হয়, অর্থাৎ আপেক্ষিক হতে পারে ব্যাপারটি, এরকম ক্ষেত্রেও সেগুলোর উপর খুব বেশি নির্ভর করা উচিত নয়। যেমন এখানে আরেকটি উদাহরণ ডাক্তার কেন দিচ্ছেন যে টাইফয়েডের অবস্থায় এই গন্ধের ব্যাপারে খুঁটিয়ে স্বাতন্ত্রীকরণটি অপ্রয়োজনীয়। এটি কেমন কথা, অনেকেই চমকে উঠতে পারে না, গন্ধের ব্যাপারে অত বেশি খুঁটিয়ে ডিফারেন্সিয়েশন করতে কেন ডাক্তার কেন্ট নিষেধ করছেন না, বলছেন অপ্রয়োজনীয়, নিরুৎসাহিত করছেন কিছুটা। কেন? বিকজ ইট ইজ অফেন অনলি এ ডিফারেন্স ইন দ্য নোজ টু মেজার অ্যান অডর। কারণ প্রায় ক্ষেত্রেই নাকের ঘ্রাণ শক্তির এই পার্থক্য কোন একটা গন্ধ, কোন একটা কিছুর পরিমাপ করার বেলায় পার্থক্য তৈরি করে। অর্থাৎ আমি যদি সহজভাবে বলি, অনুবাদের মতো করে না বলে, যে প্রায় ক্ষেত্রেই একজন চিকিৎসকের নাকের ক্ষমতা কতটুকু, বেশ ভালো নাক সেবিকা যে পরিচারিকা, তার নাকের গন্ধের ক্ষমতা কতটুকু, তার পারভার্টেড গন্ধ আসতে পারে, তার সে বিকৃত গন্ধ পেতে পারে। অনেকেই যারা কোভিড-19 ভুগেছে তাদের এখনো অনেকের নাকের গন্ধ বিকৃত রয়েছে, বা কোনো বিশেষ পার্টিকুলার গন্ধ সে বিকৃত ভাবে পায়, ভিন্ন রকম পায়, কিংবা তার গন্ধ কম আসতে পারে। বিশেষ করে বর্তমান সময়ে যেখানে অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক রোগগুলোর, সাইনোসাইটিস, এগুলোর প্রবণতা অনেক বেশি, সাসেপ্টিবিলিটি টু কোল্ড, কাজে খুব কম মানুষই রয়েছে যাদের নাকের ইন্দ্রিয় শক্তির মধ্যে নাকের শক্তিটি এখন একদম ইনট্যাক্ট। ডাক্তার কেন্ট সেই সময় 150 বছর আগে সুন্দর মতো ব্যাপারটিকে তুলে ধরেছেন যে এই ধরনের পরিস্থিতি হতে পারে, যে নাকের গন্ধটি যদি ভুল থাকে, যদি কম থাকে, তাহলে সে কিন্তু বর্ণনাতে ভুল দিতে পারে। ইভেন চিকিৎসকের যদি সেই ব্যাপারটি সম্বন্ধে পরিচ্ছন্নতা না থাকে তবে কিন্তু ভুল আসতে পারে। কিন্তু যেখানে সুস্পষ্টতার চোখে, সেখানে অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এটা রোগীর বৈশিষ্ট্যকে প্রকাশ করে। তো এভাবে আমরা নিজেরা যে পরীক্ষণগুলো, যে কেসটি নেব, যে পরীক্ষণগুলো করব, প্রত্যেকটির মধ্যে একটি প্রশ্ন থাকা চাই, আসলে আমার এই লক্ষণটির স্বচ্ছতা কতটুকু নিশ্চয়তা রয়েছে, এই প্রশ্নটি কিন্তু থাকা চাই। পার্টিড স্টুল উড কল টু রিমাইন্ড, দুর্গন্ধযুক্ত পায়খানা আমাদের মনে করাতে পারে কোন ওষুধগুলো: আর্সেনিকাম অ্যালবাম, ব্যাপটিসিয়া, কার্বোভেজ, টোটেলাসোরিডাস, ল্যাকেসিস, এটসেট্রা। The very copious thin exhaustive stool often requires such remedies as phosphoric acid, phosphorus, সিকেলি, ভিরেট্রাম। প্রচুর পরিমাণ পাতলা দুর্বলকর পায়খানা, মলত্যাগ, সেই ক্ষেত্রগুলোতে প্রায় সময়ই যে ওষুধগুলো প্রয়োজন হয় তা হচ্ছে ফসফরিক অ্যাসিড, ফসফরাস, সিকেলি, ভিরেট্রাম। মনে রাখা উচিত, প্রচুর পরিমাণ পাতলা দুর্গন্ধযুক্ত পায়খানা হচ্ছে, এবার তো হায় কি অবস্থা, কলেরা হলো না ডায়রিয়া হলো, ডায়রিয়া। কিন্তু আমি বলি, এখানে যারা নতুন চিকিৎসক আছেন তারা কিছু ব্যাপারকে অবশ্যই খুব হালকা ভাবে দেখেন, আমি যদি দেখতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে ডায়রিয়াকে অনেকে যতটুকু গুরুত্ব দেওয়া উচিত তার চাইতে অনেক হালকা ভাবে দেখতে পারেন। মনে রাখবেন, ডায়রিয়া কিন্তু একটা ভয়ানক রোগ। যদি
ঠিক মতো ম্যানেজ করা না হয়, আর সেই যদি রোগী যদি মানে সিফিলিটিক ঘরানার হয় কিংবা খুব বাজে ধরনের ডায়রিয়া যদি তার মধ্যে প্রদর্শিত হয়, তবে কিন্তু এক বেলার মধ্যে রোগী মারা যেতে পারে। কাজেই ডায়রিয়ার ব্যাপারে আপনারা কিন্তু সতর্ক থাকবেন, যে ডায়রিয়াই হোক সতর্কতা যেন নষ্ট না হয় কখনো। ডায়রিয়া কিন্তু ডেঞ্জারাস ওষুধ। আমার এই সর্বনাশটি হয়নি, এটা আমার শিক্ষকের কাছ থেকে শেখা। তিনি দেখেছেন জীবনে যে কত বাজে হতে পারে। আগে তো কলেরাতে কয়েক ঘন্টার মধ্যে মানুষ মরে যেত, তো এখন তো সেই কলেরাটি হয় না, কিন্তু কলেরা এখনো হয়, কিন্তু সেই রকম এক্সটেন্সিভ কলেরাটি হয় না। কিন্তু ডায়রিয়া কিন্তু মাঝে মাঝে হঠাৎ কোনো রোগীতে এরকম মারাত্মক হয়ে যেতে পারে। আপনার অসতর্কতার জন্য যেন রোগীর ক্ষতি না হয়, এবং সেখানে অবশ্যই স্যালাইন ট্যালাইন পানির পরিমাণ তাদেরকে ইনটেক করতে বলবেন। এই ব্যাপারগুলো সতর্কতাগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। যাই হোক, সেই সাথে বিশেষভাবে মনে রাখতে হবে তা হচ্ছে এই ফসফরিক অ্যাসিড, ফসফরাস, সিকেলি অ্যান্ড ভিরেট্রাম, এই কয়টি ওষুধের কথা। Then we notice another state which is commonly worse in the night and may be observed also at times when the fever is at its highest and when the patient is unconscious. Twitching, with twitching. এরপর আমরা লক্ষ্য করতে পারি অন্য আরেকটি অবস্থা, যেখানে সাধারণভাবে রাত্রিবেলা যে অবস্থাটি খারাপ হয় এবং মাঝে মাঝে অন্য সময়ও হতে পারে যখন জ্বরটি খুব বেড়ে যায়। মানে অন্য সময় হতে পারে, জ্বরটা খুব বেশি থাকলে তখন অন্য সময়ও দেখা দিতে পারে। or when the patient is unconscious, এবং যখন রোগী অচেতন হয়ে থাকে তখন তার মধ্যে টুইচিং দেখা যায়। টুইচিং মানে পেশিগুলো মুচড়ায়, লাফায়, এই ধরনের। এখানে অনেকে লাফাতে থাকে, মুচড়াতে থাকে শরীরের বিভিন্ন পেশি। আমি খুব ভয়ানক টুইচিং এর রোগী দেখেছি। এটা যে কত ভয়ানক হতে পারে আপনারা চিন্তাও করতে পারবেন না। যুবক ছেলে এই আমার ক্লিনিকের ফ্লোরে বসে, তার পক্ষে চেয়ারে বসা সম্ভব নয়, সে ফ্লোরে বসে তাও একভাবে বসে থাকতে পারছে না, এই একটা পা টুইচিং করছে, বাঁকা হয়ে যাচ্ছে, গাড়ির রগগুলো বাঁকা হয়ে যাচ্ছে এভাবে, আবার এখানে করছে, মানে বিদিকিচ্ছিরি একটা অবস্থা। অনেকটা জম্বিরা মাঝে মাঝে ঘাটটার যেভাবে নামায় সেরকমের একটা অবস্থা, কাঁদছে। যুবক ছেলে যদি এক ঘর পেশেন্টের সামনে কান্না করতে থাকে, সেটা কতটুকু কষ্টকর হতে পারে আপনারা একবার ভাবুন। এই ধরনের সিচুয়েশন দেখেছে এবং আল্লাহর রহমতে এখানে আরোগ্য হয়েছে খুব দ্রুত গতিতে। হি টুইচেস এন্ড জার্কস, তার পেশিগুলো লাফাতে থাকে, কম্পন হতে থাকে এবং ঝাঁকি দিয়ে ওঠে। সামটাইমস ইট ইজ সো মার্ক দ্যাট ইট ইজ লাইক এ কোরিয়া, মাঝে মাঝে এটা এতটাই সুস্পষ্ট যে তা কোরিয়ার আকার দেয়। কোরিয়া মানে হচ্ছে যদি এক্সটেন্সিভলি সারা শরীরে বিভিন্ন, যে রোগীটির বর্ণনা দিলাম তার ওটা কোরিয়া ছিল। এটা যদি হতে থাকে, এই টুইচিংটি যদি হতে থাকে, তাহলে সেটাকে বলা হয় কোরিয়া। when it becomes like অ্যাগারিকাস, যেখানে এটি অ্যাগারিকাসের মতো হয়। আমার পেশেন্টটি অ্যাগারিকাসে যায়নি, অন্য ওষুধ লিখেছে। বাট when only in finer muscles, কিন্তু যেখানে শুধুমাত্র সূক্ষ্ম মাসলগুলো কাঁপতে থাকে, এই ব্যাপারটি বুঝে নিন। এই যে ডাক্তার কেন্ট মাঝে মাঝেই বলেন আমাদের নার্ভ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং এই মাসলগুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে। আপনারা জানেন কিনা জানি না, আমাদের অনেকগুলো রুব্রিক রয়েছে রেপার্টরিতে, সার্টোরিয়াস মাসলস, তারপর সায়াটিক নার্ভ, এই নার্ভ মাসল নিয়ে অনেকগুলো সরাসরি নাম উল্লেখ করে, এবং কিছু কিছু কেসে সেই পার্টিকুলার সেই রুব্রিকগুলো আমাকে ব্যাপক সহযোগিতা করেছে। টেন্ডন আক্রান্ত রোগীগুলো বেশিরভাগ সময়ই আপনি দেখবেন যে অ্যানাকার্ডিয়ামের একটা পসিবিলিটি থাকতেই পারে, যদিও আমাদের মাথায় এটা বেশিরভাগ সময় থাকে না, দেখবেন থাকতেই পারে। আমার বেশ কিছু রোগীর এত ডিফিকাল্ট, সহজ কথা আমি একটা কেসের কথা বলতে পারি। আমার একটা কেসেস জাস্ট এখানকার হাঁটুর টেন্ডনটি ছিঁড়ে গিয়েছে। প্র্যাকটিক্যালি বইপত্রের ভাষায় এই রোগীর আরোগ্য সম্ভব নয়, এই রোগীর কিওর সম্ভব নয়। তাকে যা করতে হবে অপারেশন করতে হবে, কারণ তার টেন্ডনটি ছিঁড়ে সে অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়ে তারপর আমার কাছে এসেছেন। নিচের অংশটা তার পায়ের এক জায়গায় গুটলি বেঁধে আছে, উপরের অংশটি এক জায়গায় গুটলি বেঁধে আছে, তার পক্ষে আর স্বাভাবিক ভাবে হাঁটাই সম্ভব নয়। সে স্ক্র্যাচ নিয়ে আমার চেম্বারে আসলেন। আমি একটু চেষ্টা করে দেখলাম যে কি হয় আসলে, দেখি হোমিওপ্যাথিতে। আজব ব্যাপার, আমি নিজেও বিস্মিত। আসলে হোমিওপ্যাথি সক্ষমতা সম্বন্ধে আমাদের নিজেদেরই ধারণা নেই। সেই রোগীটি আজকে তার অপারেশন প্রয়োজন হয়নি, সে একদম স্বাভাবিক জীবনযাপন করছে, স্বাভাবিক হাঁটছে, স্বাভাবিক দৌড়াচ্ছে, কোনো ধরনের অসুবিধা ছাড়া। এবং
আসলে আমার কাছে এর কোনো এক্সপ্লেনেশন নেই যে একটা টেন্ডন সম্পূর্ণ ছিঁড়ে যাওয়ার পর সে কিভাবে একদম স্বাভাবিক জীবন যাপন করছে, কোন অপারেশনের ধারে কাছেও যেতে হয়নি, সে তাকে এখন ঠেলেও অপারেশনে পাঠানো যাবে না, কারণ সে কোনো রকমের অসুবিধা বোধ করছে না। এর এক্সপ্লেনেশন কি, এটা নিয়ে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, আমি জানি না। যাই হোক, এই অ্যাফিনিটি গুলো গুরুত্বপূর্ণ, এই অ্যাফিনিটি গুলো গুরুত্বপূর্ণ, এই কথা প্রসঙ্গে এগুলো চলে আসে। আসলে এখানে বললেন যে অ্যাগারিকাসের মতো হয়ে যায় রোগীটি, এন্ড হোয়েন অনলি ইন ফাইনাল মাসল। এবার ফাইনাল মাসল গুলো কাকে বলে, যে প্রসঙ্গটি নিয়ে কথাগুলো উঠলো, ফাইনাল মাসল হলো যেখানে মাসল আছে কিন্তু খুব সূক্ষ্ম, কম পরিমাণ। উদাহরণ, চোখের পাতা, আমাদের মুখের কিছু অংশ, ফাইনাল মাসল গুলো এখানে রয়েছে। আমাদের হাতের তালুতে অনেক সময় লাফায়, পায়ের তলায় কখনো একদম নিচে যেখানে লাফায়। এই যে যেখানে সূক্ষ্ম, হাঁটুর উপরে, এখানে বলতে গেলে মাসল নেই, জাস্ট আমাদের স্কিনের সাথে এপিডার্মিসের সাথে যেটুকু রয়েছে, এই ধরনের জায়গাগুলোতে যদি লাফায়, ফাইনাল মাসল গুলো যদি লাফায়, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র তার ফাইনাল মাসল গুলোই লাফাচ্ছে, বা এখানে এখানে লাফাচ্ছে, এখানে লাফাচ্ছে, এই ধরনের পরিস্থিতিগুলোতে লাফালে সেখানে মনে রাখতে হবে, আমাদের পরীক্ষা করতে হবে কোন ওষুধগুলো, আর্সেনিকাম অ্যালবাম, কার্বোভেজ, মসকাস, মিউরিটিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাস মস্কেটা, ফসফরাস, ফসফরিক অ্যাসিড, রাস্টক্স। The mental symptoms are often of the greatest importance. আবার আসছি আরেকটি ধাপে যাচ্ছেন, এবার আরেকটু গুরুত্বপূর্ণ ধাপে চলে গেলেন কিন্তু ডাক্তার কেন্ট। আগের বর্ণনাগুলো, এই মাসেলের বর্ণনাও তিনি শেষ করলেন। দেখুন, একটি টাইফয়েডের রোগের ট্রিটমেন্টে ডাক্তার কেন্ট কতগুলো বিষয়কে বিবেচনা করছেন এবং তার থেকে পিকুলারিটিস গুলো, স্বতন্ত্রকারী বৈশিষ্ট্যগুলোকে বের করে নিচ্ছেন খুব দ্রুত গতিতে। কাজে আমরা যদি এই বিষয়গুলোতে একটু প্র্যাকটিস থাকে, আমাদের মধ্যে রিফ্লেক্স তৈরি হয়, তাহলে কিন্তু আমরা খুব দ্রুতই এই বৈশিষ্ট্যগুলো নির্ণয় করে সেই ইমার্জেন্সি সিচুয়েশনে প্রেসক্রাইব করতে পারবো। একই সাথে এটা যেমন প্র্যাকটিস অফ মেডিসিনের আজকের এই আলোচনা, ঠিক একই রকম ভাবে এটি হচ্ছে সেই ইমার্জেন্সি প্রেসক্রাইবিং এর ব্যাপারেও একটা দিক নির্দেশনা কিন্তু আমরা এই আর্টিকেলটি থেকে পেয়ে যাচ্ছি। এবং প্রায় আর্টিকেলটি শেষ, এই কারণে আমি একটু অন্যান্য কথাগুলো বলছি যেন আমাদের শিক্ষার্থীদের পুরো ব্যাপারটিতে সুবিধা হয়। The mental symptoms are often of the greatest importance. মানসিক লক্ষণগুলো প্রায় ক্ষেত্রেই সবচাইতে গুরুত্বপূর্ণ। Little particulars come out sometimes in mental symptoms that lead you to think of a remedy. মানসিক লক্ষণগুলো থেকে মাঝে মাঝে কিছু অনন্য বৈশিষ্ট্য বের হয়ে আসে, যা আপনাকে একটা ওষুধ সম্বন্ধে চিন্তা করতে সহযোগিতা করবে বা একটা ওষুধের চিন্তার দিকে পরিচালিত করবে। আমরা কিন্তু কথাটি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে তিনি কি বললেন। তিনি বললেন যে এমন হতে পারে যে একটা মানসিক লক্ষণের অনন্যতা, পিকুলারিটি আপনাকে একদম একটা ওষুধের দিকে চিন্তা করতে সহযোগিতা করবে। নট টু গিভ দ্য রেমেডি বিকজ অফ দ্য কিনোট। এরপরে তিনি সতর্ক করছেন যে তাকে কিনোটস হিসাবে যে সেও একটা মানসিক লক্ষণের মধ্যেই পরিচালিত করছে বলেই যে তাকে কিনোটস হিসেবে প্রেসক্রাইব করবেন সেভাবে প্রদান করবেন না, বাট টু সিট ডাউন অ্যান্ড মেডিটেট আপন ইট ফর এ ফিউ মিনিটস। এরকম হলে একটু ধীরে সুস্থে বসে চিন্তা করে, কয়েক মিনিট চিন্তা করে, টু অ্যাসার্টেইন whether or not it fits the whole case. পুরো কেসটিতে এই ওষুধটি মানানসই হয় কিনা সেটা নিশ্চিত করুন। whether the remedy that is calling attention to itself has all the rest of the symptoms. যে ওষুধটি নিজেকে প্রদর্শন করছে, নিজের দিকে মনোযোগ আকর্ষণ করছে, অন্যান্য লক্ষণগুলো তার সাথে মেলে কিনা। গুরুত্বপূর্ণ কথা। অনেকেই মনে করেন মেন্টাল সিমটমস এর উপর ডক্টর কেন্ট সবচাইতে বেশি দিক নির্দেশনা দিয়েছেন, সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন, এবং সেখানে ডক্টর কেন্টই বলে দিচ্ছেন, আমাদের দিক নির্দেশনা দিয়ে দিচ্ছেন যে আসলে কিভাবে দেখতে হবে। ওই একটি লক্ষণ মিলেছে, আমি গতকালও মনে হয় একটা ভিডিওতে খুব শীঘ্রই প্রকাশিত হবে, লক্ষণ সমগ্রতার অস্পষ্টতা। এই প্রসঙ্গ নিয়ে আমাদের হোমিও ডাইজেস্ট চ্যানেলে কেস প্রসেসিং সিরিজ, অর্থাৎ কিভাবে একটা কেসকে পুরোটা প্রসেস করতে হয় তার যে সিরিজটি চলছে, তার লক্ষণ সমগ্রতার অংশের সর্বশেষ ভিডিওতে আমি বলেছি যে সেখানে কেস অস্পষ্ট হয়ে যায় সেই একটা লক্ষণকে বিবেচনা করলে, পার্টিকুলার লক্ষণকে নিয়ে কনসেন্ট্রেট করে অন্য সমস্ত কিছুকে উপেক্ষা করলে। এটা করা যাবে না, এটা ভুল। ডাক্তার কেন্ট ঠিক এই কথাটি বলছেন যে ওই
একটা মানসিক লক্ষণ মিলেছে, একটা অনন্য বৈশিষ্ট্যতা মিলেছে বলেই কি নোটস ধরে সেই প্রেসক্রিপশনটি করে দিবেন তা হবে না। বসুন, ঠান্ডা মাথা ঠান্ডা করে বসুন, চিন্তা করুন যে অন্যান্য বৈশিষ্ট্যগুলো যে ওষুধটি উঠে আসছে তার সাথে অন্যান্য বৈশিষ্ট্যগুলো মিলে কিনা। এই লক্ষণ সমগ্রতা সবসময়ই গুরুত্বপূর্ণ, আমরা এখানেও দেখতে পেলাম। কিন্তু the mental symptoms are of great value, especially when the patient is in a state of semi consciousness. এই একটা কথা। এই বিশেষ টেকনিক গুলো শুনুন, আপনারা যারা সত্যিকার ভাবে দ্রুত গতিতে মানুষকে আরোগ্য করতে চান, সত্যিকারের হোমিওপ্যাথি দিয়ে তার বিস্ময়কর উন্নতি চান, বিস্ময়কর একটা রেজাল্ট পেতে চান, তাদেরকে বলছি এই যে ছোট ছোট কথাগুলো আমাদের এই লেজার রাইটিংস এর পার্টটিতে চলে আসছে, এগুলো কিন্তু কোনো ক্রমেই আপনারা মিস করবেন না, এগুলো মনে রাখবেন। এখানে তিনি বলছেন যে দ্য মেন্টাল সিমটমস আর অফ গ্রেট ভ্যালু, মানসিক লক্ষণের প্রবল গুরুত্ব, প্রবল মূল্য থাকায়, স্পেশালি হোয়েন দ্য পেশেন্ট ইজ এন স্টেট অফ সেমি কনসাসনেস, বিশেষ করে যখন রোগী অর্ধ অচেতন থাকে। এটা আসলে একটু বোঝার ব্যাপার রয়েছে। একটা মানুষের মনকে মানুষ ঘুরিয়ে ফেলতে পারে, প্রচ্ছন্ন করে ফেলতে পারে। সাপোজ আমি ছলনা করতে পারি, আমি মিথ্যে বলতে পারি, আমি যখন সচেতন থাকবো তখন। কিছু কিছু ক্ষেত্রগুলোতে মানুষের কোনো মিথ্যে থাকে না, মানুষ ছলনা করতে পারে না। সাপোজ স্বপ্নে মানুষের সত্যিকারের সত্তাটি প্রকাশিত হয়। ডেলুশন, যে বিভ্রান্তিগুলো, সেগুলোতে মানুষের প্রকৃত চরিত্র বা তার সত্তাটি, স্বরূপটি প্রকাশিত হয়। ঘুমের মধ্যে যে কথাগুলো রোগীরা বলে বা যে আচরণগুলো রোগীরা করে, সেগুলোর মাধ্যমে, যেমন রেপার্টরিতে আপনারা দেখতে পাবেন টসিং টেন্ডেন্সি ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে খুব নড়াচড়া করে। এই রুব্রিকটি আমি অনেক ব্যবহার করি। কেন? কারণ সে এই সময় ইচ্ছাকৃতভাবে করছে না, তার সত্যিকারে। এবং এই রোগীদের বেশিরভাগই অস্থির, প্রবল অস্থির, অন্তত পক্ষে ইন্টারনালি, মনে মনে। তা আমি তাদের পেয়ে যাচ্ছি এই বৈশিষ্ট্যটি, যে তারা কিন্তু অস্থির, এবং সেই বৈশিষ্ট্য, সেই সত্তাটি প্রকাশিত হচ্ছে। ডাক্তার কেন্ট এখানে বলছেন যে যখন রোগী অর্ধ অচেতন থাকে, সেই সময় যে কাজগুলো করছে, এবার কিন্তু সে সচেতন ভাবে মিথ্যা বলবে, সত্যিকারের চরিত্রের ভিন্ন ধারার কোনো আচরণ করবে, তা করতে পারবে না। এ কারণে এই স্টেটের, এই অবস্থার যে আচরণগুলো রোগীরা করতে থাকে, অনিচ্ছাকৃতভাবে রোগীরা যে আচরণগুলো করতে, আপনার ক্লিনিকে আসার পর রোগী অনিচ্ছাকৃতভাবে যে আচরণ করবে, বেখেয়ালে যে আচরণ করবে। সাপোজ একজন রোগী তার পা ঝাঁকাতে থাকে, পা নাড়ে না অনেক সময়, আমারও অভ্যাস আছে এটি, অনেক সময় পা নাড়াচাড়া করতে থাকে, গুরুত্বপূর্ণ যখন বেখেয়ালে করে। বেখেয়ালে রোগী হাতের রিংলিং করতে থাকে, এটা নিচেও করে, বেশিরভাগ সময় নিচের দিকে করে, এভাবে রিংলিং করতে থাকে। আমি যে রোগীদের এটি পেয়েছি, এই রুব্রিকটি নিয়েছি সবসময়, এই রিংলিং এর রুব্রিকটি, কারণ এটা রোগীর সত্যিকারের বৈশিষ্ট্যকে প্রকাশ করে, বা তা দিয়ে আমি অনুসন্ধান করি। একটা রোগীর বডি ল্যাঙ্গুয়েজ সবসময় গুরুত্বপূর্ণ। ন্যাট্রামিউরের রোগীরা মনে রাখবেন সবসময় হয় এভাবে বসে, মেয়েরা হলে, অথবা এভাবে বসে, পা ক্রস করে, হাত এভাবে ক্রস করে। এগুলো আপনাদের এইভাবেই যে ওই ওষুধকে বিবেচনা করতে হবে তা নয়, তার পিছনে একটা কারণ থাকে। কারণ ন্যাট্রামিউর রিজার্ভ রোগী, তারা গোপন, কনসিল করতে, সবকিছুকে গোপন করতে চায়। যাই হোক, এগুলো ক্রমান্বয়ে অভিজ্ঞতার ব্যাপার। আবার এটা বলেছি বলে যারা যারা হাত এভাবে রাখবে তাদের সবাইকে ন্যাট্রামিউর দেবেন তা নয়, কারণ রিজার্ভ রোগী আর অনেক রয়েছে, এটা ব্যক্তির বৈশিষ্ট্য, রিজার্ভনেস। তো যা বলছিলেন ডাক্তার কেন্ট, যে মানসিক লক্ষণগুলোর এই প্রবল গুরুত্ব, এবং বিশেষ করে যখন তারা অর্ধ সচেতন থাকে, আধা অজ্ঞান থাকে, মানে তন্দ্রাচ্ছন্ন, ঘোলাটে পরিস্থিতি, বিমূঢ় একটা অবস্থা, এরকম অবস্থায় যখন থাকে, বিশেষ করে when he is going down into a state of prostration, যখন যে প্রবল অবসন্ন থাকে, যে সময়টাতে তার মাথা ঠিক মতো কাজ করছে না, শরীর ঠিক মতো কাজ করছে না, তখন ইনভলান্টারি মোশন, তার সেই ইনভলান্টারি মোশন অফ মাইন্ড অ্যান্ড ইনভলান্টারি মোশন অফ বডি, এ দুটোই তখন গুরুত্বপূর্ণ, কারণ সেটা ইচ্ছাকৃত নয়, এটা তার স্বরূপ প্রকাশ পাচ্ছে। There are changes in his mind, in his manner of speech, and এটুকু পড়ে নিই, সেখানে তার মনের পরিবর্তন থাকে, তার কথা বলার ধরনের পরিবর্তন থাকে,
অ্যান্ড অ্যান্সারিং কোশ্চেন্স, এবং প্রশ্নের উত্তর দেওয়ার ধরনের মধ্যে পরিবর্তন ঘটে। ইফ হি লুকস অ্যাজ ইফ হি কুড অ্যান্সার কারেক্টলি বাট does not, then such remedies as carbo base, hyoscyamus, phosphoric acid, phosphorus must be studied. অনেকেই চিকিৎসক গভীরভাবে বিবেচনা না করে রোগীর উপর বিরক্ত হন। সাবধান। দেখুন কি এখানে বলছেন ডাক্তার কেন, তাকে দেখে যদি মনে হয় যে সে উত্তর সঠিকভাবে দিতে পারত কিন্তু দিল না, দেন সাস রেমেডিস অ্যাজ, সেখানে কার্বো বেস, হায়োসায়ামাস, ফসফরিক অ্যাসিড, ফসফরাস অবশ্যই পর্যালোচনা করতে হবে। দেখুন কি বললেন তিনি, দেখে মনে হবে সে কিন্তু দিতে পারত কিন্তু দিচ্ছে না। এটা আমাদের মনে রাখতে হবে। এই কুশিয়াল এই ব্যাপারগুলো আপনার বিরক্ত হতে, এই রোগী টনটনা রোগী, হ্যাঁ চাইলে কত সুন্দরভাবে উত্তর দিতে পারতো কিন্তু দিল না। আরেকটা ব্যাপারের সাথে এটা ডিফারেন্সিয়েট করতে হবে, তা হচ্ছে অ্যাভারশন টু অ্যানসার্স। এই রুব্রিকটি অনেক ব্যবহার করেছি আমি। রোগী চায় না প্রশ্নের উত্তর দিতে, কথা বলতে, বা অ্যানসার্স কার্টলি, মানে খুব কাটা কাটা স্বরে জবাব দেয়। আমার একটা ক্যান্সারের রোগীর সিরিয়াস ইমপ্রুভমেন্ট এসেছে, যে ক্ষেত্রে এই রুব্রিকটি বিশেষভাবে ব্যবহার করেছি, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ক্যান্সার। যাই হোক, when this answer do not fit the question, যখন উত্তরটি তার প্রশ্নের সাথে মানানসই হয় না, when they are irrelevant, যখন অপ্রাসঙ্গিক হয়, when he answers a question that has not been asked, যখন এমন উত্তর দেয় যে প্রশ্ন তাকে করা হয়নি, then carbo base, hyoscyamus, nas muscata, phosphoric acid, sulfuric acid will be the remedies to consider. কি বলছেন এখানে? তিনি বলছেন যে আসলে আপনি প্রশ্ন করলেন একটা, উত্তর দিল আরেকটা, এমন কথা উত্তর দিল যার অপ্রাসঙ্গিক, যে ব্যাপারে জিজ্ঞাসা করা হয়নি সে ধরনের একটা কিছু বলে দিল। সেই ক্ষেত্রগুলোতে ওষুধগুলো আমাদের কি হতে পারে, মজার ব্যাপার না, ইন্টারেস্টিং ব্যাপার না, অন্তত পক্ষে এটুকু তো আমরা মনে রাখতে পারবো যে ট্রিটমেন্টের ক্ষেত্রে রোগীরা এই ধরনের আচরণ করতে পারে বা এই ধরনের কথা বলতে পারে, এবং আমাদের বইপত্রে এই ধরনের বিষয়গুলো রয়েছে, এটা তো আমরা ভাবতে পারবো নাকি? এটুকু মনে রাখুন না, বিশাল অগ্রগতি হবে। সময় মতো এটা এত কাজে লাগবে চিন্তা করতে পারবেন না। যাই হোক, সেখানে ওষুধগুলো হচ্ছে কার্বোবেস, হায়োসায়ামাস, নাস মস্কেটা, ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এগুলো তো মনে রাখবেনই, আরো ওষুধ লাগতে পারে, ক্রমান্বয়ে সেই অভিজ্ঞতা আপনাদের আসবে। ডাক্তার কেন্ট এখানে শুধু একটা গাইডলাইন দিচ্ছেন, আপনারা মনে রাখবেন। when he lies and looks at the physician but does not answer the question, he looks as if he could answer but never says a word. Arnica helleborus, hyoscyamus, nas mosqueta, phosphorus, phosphoric acid, stramonium must be thought of. আমার মনে নেই, আমার একটা ব্রেন টিউমারের রোগীকে ঠিক এই ধরনের অবস্থাতেই পেয়েছি, যে মনে হচ্ছে সে একদম বলতে পারবে কিন্তু কিচ্ছুটি বলতে পারছে না, কিচ্ছু না। রোগী যখন শুয়ে চিকিৎসকের দিকে তাকিয়ে থাকবে কিন্তু প্রশ্নের উত্তর দেবে না, মনে হবে যে সে উত্তরটা দিতে পারতো কিন্তু একটা শব্দ উচ্চারণ করবে না, ঠিক এই পজিশন। সেখানে আর্নিকা হেলিবোরাস, হায়োসায়ামাস, নাস মস্কেটা, ফসফরাস, ফসফরিক অ্যাসিড, স্ট্যামোনিয়ামকে অবশ্যই ভাবতে হবে। এখানে একটু ভিন্নভাবে লিখেছেন মাস্ট থট অফ, সেখানে অবশ্যই ভাবতে হয়। হি লাইস অ্যান্ড লুকস ইনটু ফিজিশিয়ানস ফেস অ্যান্ড রিফ্লেক্টস এ লং টাইম অ্যান্ড ফাইনালি অ্যান্সার্স উইথ গ্রেট ডিফিকাল্টি. It seems that he cannot get his mind to compass the idea and he answers slowly. বলছি আমি বাংলাটা, ককুলাস হেলিবোরাস, নাস মস্কেটা, ফসফরিক অ্যাসিড মাস্ট বি কনসিডার্ড। তিনি বলছেন যে যেখানে রোগী শুয়ে চিকিৎসকের মুখের দিকে তাকিয়ে থাকে, দেখুন এই সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্স গুলো অন্তত পক্ষে মনে রাখুন, রেপার্টরিতে গেলে আপনারা এগুলো পাবেন, এটা আমরা অন্তত পক্ষে মনে রাখি, তাহলে কিন্তু আমরা এগুলো মিস করব না। আমরা অনেক কিছুই দেখতে পাই না। ডাক্তার কেন্টের একটা ঘটনা আমি পড়েছিলাম না শুনেছিলাম তাও মনে আসছে না। একবার তার একটা স্টুডেন্টকে পাঠিয়েছে একজন রোগীর কেস টেকিং করে নিয়ে আসতে। সে রোগীর কাছে গিয়েছে, রোগী কিছু উন্মাদ আচরণ, উন্মত্ত অবস্থা, ম্যানিয়াক রোগী, তাকে আক্রমণ করার উপক্রম, সে রোগীর ধারে কাছেও বেরতে পারেনি। মানে বাড়ির লোক বলেছে যে ওখানে যাবেন না, সে কিন্তু মারাত্মক অবস্থায় আছে, পিটিয়ে ডিডিয়ে দেবে, ভাগবেন এখান থেকে, ওখানে যেতে পারবেন না, আমার কাছ থেকে শুনে লিখে নিয়ে যান না। সে রোগীর কাছে যাবেই, কেন্টের স্টুডেন্ট, ছাত্র, নামটা মনে নেই। এবার তো রোগী সেই ম্যানিয়াক উন্মাদ রোগীটির ধাওয়া খেয়ে ভোদর এবং দৌড়াতে দৌড়াতে কেন্টের কাছে এসেছেন এবং বলছেন যে ডাক্তার
ডাক্তার আমি তো কেসটি লিখে নিয়ে আসতে পারিনি। বললো কেন লিখে নিয়ে আসতে পারোনি? বললো এই অবস্থা। বললো তো তুমি কেসটা লিখে নিয়ে আসোনি, কিন্তু কেসটা সাথে করে নিয়ে এসেছো। ডাক্তার কেন প্রেসক্রাইব করেন এবং রোগীটি কিন্তু ভালো হয়ে যায়। আমি পড়েছি, যে রাইট পড়েছি আমি, কিন্তু কোথায় পড়েছি আমার মনে নেই, সময় খুঁজে দেখতে হবে। যাই হোক, তো কথা হচ্ছে যে এই আমরা অনেক সময় ডাক্তার কেন দূরের থেকে মিস করেননি, কিন্তু তার সেই স্টুডেন্টটি সেই রুগীর বাড়ি গিয়ে রুগীর সাথে দেখা করেও মিস করেছেন। কাজে আমাদের দেখার ভুলের কারণে আমরা কিন্তু পুরো কেস মিস করে ফেলতে পারি। তো এই যে এইখানে বর্ণনাটি লক্ষ্য করুন, ডাক্তার কেন কি বলছেন, যে সে শুয়ে চিকিৎসকের মুখের দিকে তাকিয়ে থাকে, লম্বা সময় বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকে স্থির দৃষ্টিতে, এবং অবশেষে অনেক কষ্ট করে উত্তর দেয়। তার ভাবে মনে হয়, কি মনে হয়, কেন এত শুয়ে মুখের দিকে তাকিয়ে আছে অনেক, তার বেশ কিছুক্ষণ পরে একটু কষ্ট করে উত্তর দিচ্ছে। ভাবে কি মনে হচ্ছে? ভাবে মনে হচ্ছে যে সে চিকিৎসক যা বলেছেন সেই ধারণাটি মনের মধ্যে নিতে পারছে না, ঠিক মতো নিতে দেরি হচ্ছে। কাজে সে ধীরে ধীরে, এবং সে উত্তর দেয় ধীরে ধীরে, মানে সেটা ধারণাটি অ্যাবজর্ব করবে। চিকিৎসক কি জিজ্ঞাসা করেছেন সেটা বুঝতে তার অনেকটা সময় লেগে গেল, এবং তার ডেলিভারি করতে অনেকটা সময় লেগে গেল। এবং এই ক্ষেত্রগুলোতে, এই ধরনের পরিস্থিতিগুলোতে দেখুন, জাস্ট একটা উত্তরের থেকে ডাক্তার কেন্ট তুলে ধরলেন যে আমরা যে ওষুধগুলো চিন্তা করব তা হচ্ছে ককোলাস, হেলিবোরাস, নাক্স মস্কেটা, ফসফরিক অ্যাসিড মাস্ট বি কনসিডার্ড। এই ওষুধগুলোকে অবশ্যই বিবেচনা করতে হবে। ইন এ জেনারেল ওয়ে, সার্বিকভাবে, those having slow answers and slow speech as in meditating before answering the semi-conscious state are arsenicum album, carbovase, cocolas, helleborus, nax mosquita, phosphoric acid, rastox। সার্বিকভাবে তিনি এবার একটা জেনারেলাইজেশন করছেন যে সার্বিকভাবে আমরা কোন ওষুধগুলোকে মনে রাখবো। তিনি বলছেন যে সার্বিকভাবে যারা ধীরে ধীরে উত্তর দেয়, ধীরে ধীরে কথা বলে, মনে হয় যেন তারা উত্তরটা দেওয়ার জন্য চিন্তা করছে, উত্তরটা দেওয়ার জন্য তাদের মনোযোগ দিতে হচ্ছে, মনোযোগ দিয়ে চিন্তা করে উত্তরটি দিতে হচ্ছে অনেক কষ্ট, মানে এটাকেই তিনি কিন্তু সেমি কনসাস স্টেট বলেছেন, যে পুরো সচেতন নয়, আধা সচেতন অবস্থা। আর সেগুলো কি? আর্সেনিকাম অ্যালবাম, কার্বোভেজ, ককোলাস, হেলিবোরাস, নাক্স মস্কেটা, ফসফরাস, ফসফরিক অ্যাসিড এবং রাস্টক্স। He answers correctly but soon returned to a marked state of stupor found especially under Arnica bapticia and hyoscyamus। সে শুদ্ধভাবে উত্তর দিল, বা কিন্তু খুব দ্রুতই আবার এক ধরনের অচেতন মতো অবস্থাতে, সুস্পষ্ট অচেতন মতো অবস্থাতে গিয়ে ফিরে গেল। এই ধরনের সে উত্তর কিন্তু সঠিক দিয়েছে, কিন্তু তারপরে আবার অচেতন অবস্থাতে ফিরে গিয়েছে। এই অবস্থাটি বিশেষভাবে পাওয়া যাবে কিসের অধীনে? আর্নিকার অধীনে, ব্যাপটিসিয়ার অধীনে এবং হায়োসায়ামাসের অধীনে। অ্যাকিউটে কিন্তু অনেকে হায়োসায়ামাসকে অবহেলা করেন, কখনোই করবেন না। বেসিক্যালি হায়োসায়ামাস অ্যাকিউট অবস্থাতে, প্রায় সব রকমের অ্যাকিউট ম্যানিয়াতে হায়োসায়ামাস, প্রচুর ম্যানিয়া আল্লাহর দয়ায় আমার কাছে ভালো হয়েছে এই হায়োসায়ামাসের বদৌলতে। প্রচুর, একটা দুটো নয়, প্রচুর ম্যানিয়া, উন্মাদ কেসগুলোকে যদি সময় থাকতো এবং সেগুলোকে যদি সংকলিত করতে পারতাম, দুর্দান্ত কাজ হতো, কিন্তু একা মানুষ সবকিছু করে উঠতে পারি না। দেখি ভবিষ্যতে এভাবে স্টেট ওয়াইজ কেসগুলোকে কোনো সময় একটা সাজাবো। Again his mental state become more active and he takes on delirium and rage, but more particularly want to run away, want to escape, wants to get out of the window. The following remedies must be examined। আবার আবার কি, তার মানসিক অবস্থা যদি অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে, সে যদি প্রলাপ বকতে থাকে, উন্মাদের মতো আচরণ করতে থাকে, বা বিশেষ করে সে যদি দৌড়ে পালিয়ে যেতে চায়, জানলা দিয়ে লাফিয়ে পালাতে চায়, বা সেখানে আমাদের নিচের ওষুধগুলোকে বিবেচনা করতে হবে, পরীক্ষা করে দেখতে হবে। আর্সেনিকাম অ্যালবাম কোন ওষুধ? আর্সেনিকাম অ্যালবাম, ব্যাপটিসিয়া, ব্রায়োনিয়া, ককোলাস, হেলিবোরাস, হায়োসায়ামাস, ল্যাকেসিস, ফসফরাস, রাস্টক্স, স্ট্রামোনিয়াম, জিঙ্ক। আপনারা মনে করবেন না যে এই স্টেটগুলো খুব কম পাবেন আপনারা, নো, এগুলো প্রচুর মানুষের হয়। কেন পাচ্ছি না আমরা, কেন অত বেশি দেখতে পাই না? কারণ আমাদের প্রপার হসপিটালটি নেই এটাকে সাপোর্ট দেওয়ার জন্য। হোমিওপ্যাথিক হসপিটাল থাকলে এই জ্ঞানগুলো ছাড়া আপনি একটা দিন অতিবাহিত করতে পারতেন না। অবিরত ইমার্জেন্সি রোগী আসতো, অবিরত ইমার্জেন্সি প্রেসক্রিপশন করতে হতো,
অবিরত দ্রুত কুইক প্রেসক্রিপশন করতে হতো, অবিরত বেড সাইড প্রেসক্রিপশন করতে হতো। ডাক্তার কেন্ট এরকম দক্ষ চিকিৎসক ছিলেন যারা ভবিষ্যতে সেই সিচুয়েশনের জন্য নিজেদেরকে প্রস্তুত করবেন। তারা কিন্তু এই তথ্যগুলোকে অবহেলা করবেন না, এগুলো পড়বেন, বারবার পড়বেন, বারবার পর্যালোচনা করবেন, কম্পেয়ার করবেন। There is sometimes one reason and sometimes another for his wanting to get up and escape. কখনো এই তার এই যে এই উঠে পালানোর কারণ হিসেবে একটা সময় একটা কারণ দেখতে পাওয়া যাবে, অন্য সময় অন্য কারণ দেখে, মানে সহজ কথা সে উঠে পালাতে যাচ্ছে। কেন পালাতে যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে পারে। আমি দোকানে যাব বলতে পারে, কিংবা বাসায় ভালো লাগছে না আমি বাইরে চলে যাব, আমার অমুকের সাথে দেখা করতে যেতে হবে, বিভিন্ন কারণ সে উঠে আসতে পারে। তার মধ্যে একটা তিনি বলছেন এখানে, when the patient thinks he is away from home and wants to get up and get out of the window and go home. যেখানে রোগী মনে করে যে সে বাড়ি থেকে দূরে রয়েছে, বাসায় কিন্তু রয়েছে, তার নিজের বিছানাতেই শুয়ে রয়েছে, কিন্তু ভাবতে থাকে যে সে বাড়ি থেকে দূরে রয়েছে, সে উঠে জানলা দিয়ে পর্যন্ত পালাতে চায়, বাড়ি যাবে। সেখানে ভাবতে হবে ব্রায়োনিয়া, হায়োসাইমাস, ল্যাকেসিস, ওপিয়াম, রাস্টক্স, ভিরেট ট্রামেলবাম মাস্ট বি থট অফ। সেখানে এই ওষুধগুলোকে অবশ্যই চিন্তা করতে হবে। আমরা এই লক্ষণটি বারবার ব্রায়োনিয়া সব কথাটি আলোচনা করি, কিন্তু তা নয়, বেশ কয়েকটি ওষুধ রয়েছে কিন্তু এই ক্ষেত্রটিতে, এই ধরনের পরিস্থিতিতে যে মনে করে আমি বাড়ি থেকে দূরে, আমাকে বাড়ি যেতে হবে। If in his hallucinations the most frightful rage is observed when he strikes, bites, cuts, seeks to kill, to mischief, destructive rage, carbobase, hyoscyamus, lorosorasis, lycopodium, phosphorus, phosphoric acid, rastrox, stramonium come in for a share of consideration. যদি তার সেই বিভ্রান্ত অবস্থায়, বিভ্রম, দৃষ্টি বিভ্রম, বিশেষ করে হ্যালুসিনেশনের ক্ষেত্রে, যে এই ধরনের বিভ্রমের অবস্থায় যদি প্রবল আকারের ভীতিকর রকমের রাগ দেখা যায়, রাগ, রোগী রাগকে প্রদর্শন, ভীতিকর রকমের মারাত্মক রাগ, একদম ওই কেন্টের ছাত্র যেখানে গিয়ে পড়েছিলেন আর কি, হয়নি, যখন সেই রোগীটি আঘাত করে, মারতে থাকে, কামড় দেয়, কাটে, খুন করার জন্য দৌড়ায় এবং কষ্ট দেওয়ার চেষ্টা করে, অন্যকে কষ্ট দেয় বা ধ্বংসাত্মক রকমের রাগ প্রকাশ করে, সেখানে যে ওষুধগুলোকে ভাবতে হবে কার্বোবেজ, হায়োসাইমাস, লোরোসোরাসিস, ওপিয়াম, লাইকোপোডিয়াম, ফসফরাস, ফসফরিক অ্যাসিড, রাস্টক, স্ট্যামোনিয়াম, এগুলো বিবেচনায় চলে আসে আর কি। ইফ on closing the eyes he screams out as if he saw horrible vision, ব্রায়োনিয়া, হেলিবোরাস, ল্যাকেসিস, স্ট্যামোনিয়াম are to be considered. যদি চোখ বন্ধ করার সাথে সাথে সে চিৎকার করে ওঠে যেন সে ভয়ানক কোনো দৃশ্য দেখেছে, তাহলে ব্রায়োনিয়া, হেলিবোরাস, ল্যাকেসিস, স্ট্যামোনিয়ামকে বিবেচনা করতে হবে। রেভিং উইথ ডেলিরিয়াম is often best covered by hyoscyamus, lyco, nitric acid, opium, phosphorus, sikeli, stramonium, sulfuric acid and ভিরেট্রাম। এর সাথে প্রলাপ থাকলে রেভিং এর সাথে সেখানে হায়োসাইমাস, লাইকোপোডিয়াম, নাইট্রিক অ্যাসিড, ওপিয়াম, ফসফরাস, সিকেলি, স্ট্যামোনিয়াম, সালফিউরিক অ্যাসিড এবং ভিরেট্রামের কথাকে আমরা বিবেচনা করব। এখানে আমাদের আজকের এই চ্যাপ্টারটি শেষ। আমরা এরপরে কিন্তু বলেছিলাম যে খুব ইন্টারেস্টিং কিছু চ্যাপ্টার আসতে যাচ্ছে, যা আমরা আগামী পর্বগুলোতে তারপরের অধ্যায়টি শুরু করব, যেমন অ্যাড্রেস, ভাইটাল অ্যাকশন এন্ড রিঅ্যাকশন। বক্তৃতা, এটাও একটা বক্তৃতা, তবে ভাইটাল অ্যাকশন এবং রিঅ্যাকশনের ব্যাপারে। তারপরের অধ্যায়টি হচ্ছে, কাজে আমাদের এটা বুঝতে হবে ভাইটাল অ্যাকশন কি এবং তার রিঅ্যাকশনটি কি, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। তারপরে হচ্ছে মাত্রা নিয়ে, ডোজেস, এবং তারপর হচ্ছে ইউজ অফ রেপার্টরি নিয়ে। এগুলো খুব বড় বড় চ্যাপ্টার নয়, এগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, হয়তো একটা দিনেই দুটো তিনটে করে চ্যাপ্টার আমরা পড়বো ইনশাল্লাহ। তারপরে অ্যাড্রেস প্রিলিমিনারি টু দ্য স্টাডি অফ হোমিওপ্যাথিক্স, হোমিওপ্যাথি প্রাথমিক শিক্ষার ব্যাপারে একটা বক্তৃতা, ওই যে শিক্ষার্থীদের যা অত্যন্ত অপরিহার্য রূপে প্রয়োজনীয় হয়ে দাঁড়াতে পারে সেই বক্তৃতাটি। তাহলে আমরা কিন্তু খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার আমরা আগামীতে দেখতে যাচ্ছি। তো আজকে আমরা আমাদের মানে মূল অনুবাদের পর্বটি এখানেই শেষ করব। এবার আমরা আমাদের যারা উপস্থিত হয়েছেন তাদের কমেন্টস গুলোকে আমরা দেখবো ইনশাল্লাহ। তো আশা করি আমাদের আজকে যে অধ্যায়টি আমরা শেষ করলাম টাইফয়েড, এটা আপনাদের উপকৃত হয়েছেন এবং সম্ভব হলে অনুগ্রহ করে এই পুরো চ্যাপ্টারের ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে যে এটিতে আপনারা
যারা নিয়মিত ক্লাস করেন তারা কতটুকু উপকৃত হলেন বা কিভাবে উপকৃত হলেন বা কোন জিনিসটি আপনার কাছে খুব ভালো লেগেছে বা কোন ব্যাপারটি আপনার কাছে অদ্ভুত লেগেছে, কোন ব্যাপারটি আপনি নতুন করে জানলেন। যেহেতু একটা বড় চ্যাপ্টার আমরা শেষ করলাম, অনুগ্রহ করে যদি সেই তথ্যটি আমাদের এখানে দিতেন তাহলে কিন্তু অন্য সবাইও ব্যাপারগুলোতে আরেকবার চোখ বোলাতে পারতো বা আমিও ভালো লাগতো যে না এই ব্যাপারগুলো আপনাদের কাছে সুস্পষ্ট হলো আল্লাহর রহম। তো যে ব্যাপারটি আমি কথা বলছিলাম, কমেন্টসের ঘরে আমি দেখতে পাচ্ছি শাকিল হোসেন বলছেন জাজাকাল্লাহ খাইরান, শুকরিয়া শাকিল 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 হোসেন। খালেদা আফরোজ বলছেন কোভিডের সমস্ত লক্ষণ নিয়ে টাইফয়েড আসতে পারে কিনা। আমি বলতে যাচ্ছি আপাত দৃষ্টিতে লক্ষণগুলোকে করোনা মনে হচ্ছে, কিন্তু রক্ত পরীক্ষায় দেখা গেছে টাইফয়েড। রাইট, দেখুন লক্ষণ করোনার মতো, করোনার লক্ষণের কোনো সীমা পরিসীমা নেই, কোনো সীমা পরিসীমা নেই। এখন যে আজ যা দেখা যাচ্ছে তাকেই করোনার লক্ষণ বলে অনেকে ধারণা করছেন, কিন্তু বেসিক্যালি সেটা অন্য রোগও হতে পারে। এই কারণেই এই বিভ্রান্তিটি ঘটেছে। আর একটা কথা কি, করোনাও কিন্তু অনেকটা জাইমোটিক ডিজিজের মতো সিমটমস নিয়ে আসে, পচনশীল ধ্বংসশীল সিমটমস এর মতো, বিশেষ করে সিফিলিটিক করোনা। সেখানে কিন্তু রোগীর মধ্যে একদম ধ্বংসশীল অবস্থা দেখতে পাওয়া যেতে পারে, যা আমাদের টাইফয়েডের মধ্যে যে অবস্থাটি দেখতে পাওয়া যায়, এখানে তাদের সাদৃশ্য রয়েছে। মোহাম্মদ সাইফুর রহমান বলছেন টপিক ছিল টাইফয়েড জ্বর, অথচ ডক্টর কেন্ট আরো কত সূক্ষ্ম লক্ষণগুলো বিবেচনা করেছেন। কেন্ট যা বিবেচনা করতে বললেন এগুলোকে লক্ষণ বলেই মনে হয় না। আর ডক্টর কেন্ট তার সহকারীর কাছে কিছু শুনে কিভাবে লক্ষণ পেলেন। আপনি আপনার দুটো কথাই বলছি। প্রথম কথা, চমৎকার কথা বলেছেন আপনি যে এই লোকের লক্ষণ বলেই মনে হয় না। টপিক ছিল টাইফয়েড জ্বর, আমি আপনাকে আগেই বলেছিলাম, আপনি আমার এই সিরিজটি মানে এই চ্যাপ্টারটি শুরু হওয়ার প্রথম দিন বলেছিলেন, মনে করে দেখুন, যে এখানে তো প্র্যাকটিস অফ মেডিসিন নিয়ে আলোচনা হবে, তাহলে হয়তো আমার খুব একটা উপকার হবে না। দেখতে পেলেন তো আসলে কত বিষয়গুলো উঠে আসলো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রাইট, কত সূক্ষ্ম বিষয়গুলো তিনি বিবেচনা করছেন, যেগুলো আপাত দৃষ্টিতে লক্ষণ বলেই মনে হবে না। আমাদের হোমিওপ্যাথরা যদি প্র্যাকটিস না করেন, যদি সত্যিকারের বিবেচনা শক্তি লাভ না করেন, তাহলে কিন্তু এই ট্রিটমেন্ট করতে পারবেন না। এই ট্রিটমেন্ট না, এরকম আরো 10টা ট্রিটমেন্টে আপনি ফেল করবেন। এবং ঠিক একইভাবে টাইফয়েডের ট্রিটমেন্ট বা এই ধরনের জাইমোটিক ডিজিজের ট্রিটমেন্ট আপনি ফেল করবেন। এই প্র্যাকটিস গুলো করতে হবে, এই বইগুলো আমাদের পড়তে হবে, এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। আর তৃতীয় প্রশ্ন একটা করেছেন, ডক্টর কেন তার সহকারীর কাছে কিছু শুনেই কিভাবে লক্ষণ পেলেন। শুনুন, অ্যাকিউট স্টেটে প্রেসক্রিপশন করা অত্যন্ত সহজ একজন দক্ষ ডাক্তারের কাছে। শর্ত হচ্ছে তাকে দক্ষ চিকিৎসক হতে হবে। অ্যাকিউট প্রেসক্রিপশনে খুব বেশি লক্ষণের প্রয়োজন পড়ে না। একজন অত্যন্ত দক্ষ চিকিৎসক কয়েকটি মাত্র লক্ষণের ভ্যারিয়েশন থেকে খুব দ্রুত প্রেসক্রাইব করতে পারেন। তিনি কেস লিখতে পারেননি, কিন্তু প্রথম লক্ষণটি ছিল যে রোগী উন্মাদ অবস্থায় আছে, ম্যানিয়াক। দেন কতটুকু ম্যানিয়াক, সে আক্রমণ করতে আসছে। সেই সাথে পুরো কেসটি তো আর আমার মনে নেই, সেই সাথে নিশ্চয়ই কিছু এমন কিছু ভাষা ব্যবহার করেছেন, আমাদের রুব্রিক রয়েছে অ্যাবিউসিভ, গালাগালি করে, বিকট গালাগালি করে। মারতে আসার সাথে গালাগালি যদি যোগ করা হয়, তার সাথে ডিজায়ার টু বি কার্স যদি যোগ করা হয়, তাহলে দেখবেন যে একদম একটা ওষুধ এসে উপস্থিত হবে। কিংবা মারতে আসার সাথে সাথে যদি প্রবল ভয় অল্টারনেট করতে থাকে, তাহলে আরেকটা ওষুধে গিয়ে উপস্থিত হবে। ম্যানিয়াক রোগীদের আমি ফোনে প্রেসক্রিপশন করে অনেকগুলো উন্মাদ ভালো হয়েছে, ফোনে প্রেসক্রিপশন করে। ম্যানিক অবস্থা, ম্যানিক স্টেট হচ্ছে একটা অ্যাকিউট স্টেট। শরীরের যেমন অ্যাকিউট রোগ থাকে, মনের এরকম একটা অ্যাকিউট অবস্থা হচ্ছে এই ম্যানিক স্টেট গুলো। কাজে সেখানে প্রেসক্রিপশন করা কিন্তু আসলে ডিফিকাল্ট নয়। ওই স্টুডেন্ট সেটা বুঝতে পারেননি, তিনি সেখানে বিস্তারিত কেস টেকিং করতে গিয়েছেন। ডাক্তার কেন্ট এই কারণেই বলেছেন যে অনেক সময় 50 পৃষ্ঠা কেস টেকিং করলেও তাতে প্রেসক্রাইব করার উপযোগিতা থাকে না। 50 পৃষ্ঠা কেস টেকিং করা হলো, কিন্তু তা দিয়ে কখনোই ওষুধ নির্বাচন করা যাবে না। রোগীদের একটা প্রবণতা থাকে, বিশেষ করে হোমিওপ্যাথিতে আমরা যখন খুব বেশি মোটিভেট করতে থাকি রোগীদেরকে যে বিস্তারিত কেস টেকিং করতে হবে, তখন রোগীদের একটা প্রবণতা থাকে যে একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশাল কিছু বলা, এবং যারা নতুন চিকিৎসক তারা ব্যাপারটি বুঝতে পারেন না যে কোনটুকুকে গুরুত্ব দিতে হবে এবং কোনটুকু গুরুত্বহীন। তারা বিরাট বিরাট কেস টেকিং করে ফেলেন, কিন্তু দেখা যায় সেই 50 পৃষ্ঠা কেস টেকিং এমন ভাবে করেছেন যে সেখানে থেকে উপকৃত হওয়ার মানে কেসটাকে চিত্রায়িত করার মতো, চিত্র দাঁড় করানোর মতো আর কিছু
থাকে না। কাজে এটা একটা আর্ট, শিল্প, ডাক্তার কেন্ট এটা খুব ভালো মতো জানতেন। এই কারণে অ্যাকিউট প্রেসক্রিপশন কিভাবে সেখানে দ্রুত করতে পারবেন তিনি সেটা করে ফেলেছেন। আশা করি আপনার প্রশ্নটার উত্তর আপনি পেয়েছেন। মোহাম্মদ সাইফুর রহমান বলছেন, স্যার আপনি যে বললেন মায়াজমের কারণে ভিন্ন ভিন্ন লক্ষণ দেখা দেয়, এটা কি বুঝিয়েছেন যে ম্যাট্রিয়া মেডিকাতে উল্লেখ করা লক্ষণের বাইরে ঠিক ওই ওষুধে আরো নতুন লক্ষণ দেখা দেবে? না, ব্যাপারটি এরকম নয়। বেসিক্যালি দেখুন, একটা ওষুধের যতই প্রুভিং করা হোক, এমন মাত্রায় প্রুভিং করা হয় না যে তা দিয়ে রোগীর প্যাথোলজিক্যাল কন্ডিশন ক্রিয়েট করে, অর্থাৎ ক্যান্সার হয়ে গেল, ডায়াবেটিস হয়ে গেল, বা বড় ধরনের ক্ষয়ক্ষতি, প্যারালাইসিস হয়ে গেল, এমন মাত্রা, এমন পর্যায়ে প্রুভিং করা হয় না। কাজেই একটা ওষুধের বেশ কিছু লক্ষণ আসলে আমাদের সবসময়ই অজানা থাকে, সেগুলো আসতেই পারে। মায়াজমের ভিত্তিতে সেগুলোর ভিন্নতা নিয়েও আসতে পারে। কাজেই সেই ওষুধের যদি ওইভাবে প্রুভিং করা হতো, তাহলে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে, দ্রুত হচ্ছে না ধীরে হচ্ছে, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আরো বেশ কিছু লক্ষণ পাওয়া যেত। কিন্তু ওই মাত্রায় করা যায় না। একটা মানুষকে তো আর প্রুভিং করে মেরে ফেলানো সম্ভব নয়, বা প্যারালাইজ করে দেওয়া উচিত নয়, সম্ভবও নয়। তো কাজেই সেটা ভিন্ন প্রসঙ্গ, আসতেই পারে। কিন্তু মায়াজমের কারণে ভিন্ন ভিন্ন লক্ষণ দেখা যায়, কারণ এটা হচ্ছে খুব সহজে যদি আপনি বুঝতে চান, তাহলে বলতে হবে তার শরীরের প্রতিক্রিয়ার ধরন। মায়াজম তার অস্তিত্বের সাথে এমন ভাবে থাকে যে সেটা ডিসাইড করে যে আপনার শরীর কিভাবে প্রতিক্রিয়া করবে। একটা জীবাণু যখন আপনাকে আক্রমণ করলো, বেসিক্যালি তিন ভাবে প্রতিক্রিয়াটি করতে পারে। একটা হচ্ছে যে একটা চরম ফাইট, একদম ইনফ্ল্যামেটরি একটা কন্ডিশন, জ্বর টর এসে খুব দ্রুত কিন্তু খুব গভীর নয়, এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট করলো, এবং শরীরও বেশ একটা ফাইট করতে পারছে, সুস্পষ্ট লক্ষণ প্রকাশ করছে, তীব্র লক্ষণ প্রকাশ করছে, এই ক্ষেত্রগুলো শরীরের। এরপর যদি দেখা যায় যে না, অতটা তীব্র নয়, তবে কষ্টকর, খুব পারসিস্টিং, অবিরত যন্ত্রণা দিচ্ছে, রোগীকে শান্তি দিচ্ছে না, এবং সহজে নিরসন হচ্ছে না, ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে, হয়তো ধ্বংস প্রবণতা শুরু হয়নি, কিন্তু রোগীর সামগ্রিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, সমস্ত কিছুতে গোলমাল দেখা দিচ্ছে, এভাবেই হতে থাকে। আসলে তো এক এক রোগে এই ব্যাপারগুলো এক এক ভাবে হবে, দ্যাটস ওকে। তো যদি এভাবে এগোতে থাকে, তবে সেটা সাইকোটিক। এবং যদি দেখা যায় আক্রমণ করার সাথে সাথে হয় কোনো লক্ষণের প্রকাশ হচ্ছে না, দুম করে খুব বাজে অবস্থায় চলে গিয়েছে, অথবা আক্রমণ করার পর খুব দ্রুত তার ধ্বংসের প্রবণতা দেখা দিয়েছে, তবে সেটা সিফিলিটিক মায়াজমের। একই জীবাণুর থেকেই হতে পারে এই তিন ধরনের প্রতিক্রিয়া, কিন্তু এই তিনটি প্রতিক্রিয়ার ক্ষেত্রে একই ওষুধ ব্যবহার হবে, ব্যাপারটি কিন্তু এরকম নয়। তিন ধরনের প্রতিক্রিয়ার ক্ষেত্রে তিন ধরনের ওষুধ তিনটি রোগীতে লাগতে পারে, এটাই তো আমরা বিবেচনা করি। মায়াজমের বিবেচনা বলা হয়, সেখানে কি বিবেচনা করা হয়? এটাই বিবেচনা করা হয়। খালেদা আফরোজ বলছেন, এতদিন মনে করতাম সাধারণত টাইফয়েডে জ্বর, ঠান্ডা, কাশি, দুর্বলতা, কিন্তু আপনার ক্লাসে এসে কত রকম লক্ষণে যে টাইফয়েড থাকতে পারে সেটা জানলাম। অসাধারণ স্যার, থ্যাংক ইউ। খালেদা আফরোজ, এটা কেন মনে হতো? জ্বর, ঠান্ডা, কাশি, দুর্বলতা কেন মনে হতো? বেসিক্যালি এগুলো টাইফয়েডের লক্ষণ নয়, মানে মূলত যা দিয়ে টাইফয়েডকে ডিফাইন করা হয় এগুলো সেই লক্ষণটি নয়। তাহলে এগুলো হচ্ছে কেন? কারণ আমি আগেই বলেছি যে আমার ছাত্র অবস্থায়, আমি যখন শিক্ষার্থী ছিলাম, তখনই আমি এটা বুঝতে পারি যে আমরা একদম টাইফয়েডের সমস্ত নিয়ম কানুন ভেঙে চুরমার করে দিয়েছি। এই টাইফয়েড করোনার মতো, করোনা যেরকম কি হোক না কেন, আসলে প্রকৃতিগতভাবে এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু টাইফয়েডের নেচারকে আমরা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক, অতিরিক্ত অ্যালোপ্যাথিক ওষুধ এলোমেলো ভাবে ব্যবহার করে আমাদের শরীরেরও বহু রকমের ওষুধের পরিবর্তন ঘটিয়ে এটার চেহারাটিকে এমন বিদঘুটে করে দিয়েছি যে আজকে টাইফয়েডের সত্যিকারের প্রকৃতি আর বোঝা সব এটা তরল পদার্থের মতো হয়ে গিয়েছে। আগে বরফ ছিল, এবার গলিয়ে দিয়েছি। এবার যে চেহারাটা কি টাইফয়েডের, তার কোনো সুনির্দিষ্টতা নেই। তো বেসিক্যালি কেন যা উল্লেখ করলেন সেটা কিন্তু টাইফয়েডের সত্যিকারের চেহারার ধরন। এটা ওই সময়ের বলতে গেলে ক্লাসিক টাইফয়েডের রূপ। এটা হচ্ছে ক্লাসিক রূপ। কিংবা আপনি যদি টাইফয়েডের কোনো রোগীকে এখনো যদি কিছু সময় অতিবাহিত হতে দেন, তাহলে এই দিকে এগিয়ে যাবে, এই ধরনের লক্ষণগুলো এখনো পরিস্ফুট হবে, এই জাইমোটিক কন্ডিশন ক্রিয়েট করবে। নাজমুন নাহার বলছেন, স্যার হার্ট ছিদ্র অপারেশন করে চর্ম কোন মেডিসিন? নাজমুন নাহার, আপনি ঠিক হোমিওপ্যাথি আছেন নাকি হোমিওপ্যাথিতে পড়াশোনা করছেন আমি তো ঠিক জানি না। যদি আপনি হোমিওপ্যাথিতে পড়াশোনা করে থাকেন বা এই
হোমিওপ্যাথির জগৎটিতে থেকে থাকেন, তাহলে এই প্রশ্নটি করা কিন্তু আপনার উচিত হয়নি। এটা সাধারণ মানুষ করলে দ্যাটস ওকে। ব্যাপারটি হচ্ছে হোমিওপ্যাথি এভাবে কাজ করে না যে হাড় ছিদ্র অপারেশন করে চর্মরোগ কোন মেডিসিন। সম্পূর্ণ রোগীকে বিবেচনা না করা পর্যন্ত এই ব্যাপারে কিন্তু সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া সম্ভব নয়। যদিও কোনো প্রেসক্রাইবার বলেন যে অপারেশনের পর অমুক ওষুধ, অপারেশন করে রোগটি হলে অসুখ দেখা দিলে অমুক ওষুধ, যেমন অনেকে স্টাফিসেগ্রিয়া বলেন, অপারেশনের কাটি বলেন না, শুধু আমাদের মেট্রিয়া মেডিকাতে এবং রেপারেটরিতে দেওয়া রয়েছে। কিন্তু সেই অপারেশনের ফলাফল স্বরূপ যদি হয় যে নার্ভগুলো জায়গা মতো বসেনি এবং সম্পূর্ণই মেকানিক্যাল, তখন কিছু এই ধরনের প্রেসক্রিপশন, ইনজুরির প্রেসক্রিপশন এভাবে করা সম্ভব। কিন্তু চর্মরোগ কখনোই আভ্যন্তরীণ রোগ ব্যতীত হয় না, রোগীর মধ্যে থাকা মায়াজম ব্যতীত কখনোই হয় না, সেটা অপারেশন করেই হোক আর অপারেশন ছাড়াই হোক। সেখানে রোগীকে বিবেচনা না করে এই প্রেসক্রিপশন কোন ওষুধটি তা বলা সম্ভব নয়। ধন্যবাদ তারপরেও এই প্রশ্নটি করার জন্য। আমাদের শিক্ষার্থীরা বা আপনি অনেকেই হয়তো এই ব্যাপারটি সম্বন্ধে স্বচ্ছ হলেন। এই প্রশ্নটি করার জন্যই তো আমরা জানতে পেলাম এবং শিখতে পেলাম। আপনার যেটা বলেছেন, আপনার আলমডাঙ্গা রোগী সায়েন্স ক্লিনিকের সাফল্য নিয়ে বলেন। আসলে এটা আমার সায়েন্স ক্লিনিকের সাফল্য নয়, এটা হোমিওপ্যাথির সাফল্য। এবং আমি চাইবো যে আমি নয়, আমি তো বলি সব সময় কেসের কথা, বিভিন্ন কেস নিয়ে আলোচনা করি, এটা সম্বন্ধে আপনি কোনো একটা সময় বলবেন যে সায়েন্স ক্লিনিকের থেকে আপনি কি ধরনের সেবা পেলেন বা কি দেখতে পেলেন। আর যেহেতু উল্লেখ করেই ফেলেছেন, আমি দুই কথাই বলে দিচ্ছি, যারা হোমিওপ্যাথ আছেন তারা ইন্সপায়ার্ড হবেন এই আশা নিয়ে। আমার অনলাইন ক্লিনিকটি শুরু হওয়ার প্রথম রোগীটি ছিলেন এই খালেদা আফরোজ, তার একজন রিলেটিভ, এবং তার ইউরিনারি মানে ইউটিআই ছিল খুব ক্রনিক, একদম এলোপ্যাথি খেয়ে বিধি গিচ্ছিরি অবস্থা, দিন রাত ঘুমাতে পারছেন না। বর্ণনা কিন্তু খালেদা আফরোজ আপনি দেবেন রোগীর কি অবস্থা ছিল, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহর রহম, এখন তো আজকে যতটুকু জানতে পারলাম যে এতটা কাজ করতে পারছে, এখানে রোগী উঠে বসতে পারতেন না, হাঁটতে পারতেন না, সেখানে আজকে এতটাই ব্যস্ত যে তাকে অন্য মানুষ তার সাথে কথা বলার সময়টি পাচ্ছে না। আজকের রিপোর্ট আর কি। এবং সেখানে ন্যাট্রাম কার্ব ওষুধটি ব্যবহৃত হয়েছিল সম্পূর্ণ রোগীকে বিবেচনা করে, এবং একদম ক্লাসিক ইমপ্রুভমেন্ট। এবং যা বলা হয় আমাদের দ্রুততম সময়ে, কতটা দ্রুত চিন্তার বাইরে, যেখানে দিনের পর দিন মাসের পর মাস রোগী মৃত্যু যন্ত্রণা, বলতে গেলে একদম ভয়ানক যন্ত্রণা সহ্য করছিলেন, সেখানে আজকে সে কোন রকমের যন্ত্রণা মুক্ত। হোমিওপ্যাথি, এটা আসলে হোমিওপ্যাথির প্রশংসা। শুধু সায়েন্স ক্লিনিকে হোমিওপ্যাথি ছাড়া প্রশংসিত হতে পারতো না। মোহাম্মদ সাইফুর রহমান বলছেন, স্যার মেডিটেশন কি ওষুধের কাজ করার সময় প্রভাবিত করে, সেটা কেমন? সহজ কথা, মেডিটেশন সত্যিকারই শক্তিশালী একটা বিষয়। আমার জীবনে আমি মেডিটেশন করেছি অতীতে, এখনো মাঝে মাঝে করি। এবং ওষুধের ক্ষেত্রে এর ইতিবাচক নেতিবাচক দুই ধরনের প্রভাবই থাকতে পারে। আমার সাজেশন থাকবে, যারা আগে থেকে মেডিটেশন করে আসছেন তারা করতে পারেন, কিন্তু যারা ঠিক যে মুহূর্তে ওষুধটি খাবেন সেই মুহূর্তে যেন মেডিটেশনটি না করেন। করলে কিছুদিন পরে নয়তো পরে কনফিউশন হবে যে মেডিটেশনে উপকৃত হয়েছেন নাকি ওষুধে উপকৃত হয়েছেন। এবং সত্যিকারের ওষুধটি নির্ধারণ হওয়ার পর মেডিটেশন করলে অবশ্যই ত্বরান্বিত হবে, ওষুধের কাজটি ত্বরান্বিত হবে, নিঃসন্দেহে আরো দ্রুততম সময়ে রোগীর ইতিবাচক ফলাফলটি চলে আসবে প্রপার ওয়েতে করলে। রফিকুল্লাহ সাহেব বলতেন, প্রতিক্রিয়া যখন ওষুধকে নির্দিষ্ট করে, তাহলে মায়াজমকে রেমিডিতে কেন বিবেচনা করব? শুধু সিমটমসকে বিবেচনা করলে কি অসুবিধা হবে? কোনো কেস এক্সাম্পল দিয়ে বোঝালে খুব সুবিধা হয়, যদিও এটা অপ্রাসঙ্গিক একদম নয়, কিন্তু এটা বিস্তৃত আলোচনার বিষয়। কয়েকটা বই মিলে আমার এটাকে প্রকাশ করতে হয়েছে। বিশেষ করে রফিকুল্লাহ সাহেব, লক্ষণ কেন প্রকাশ পাবে, কিভাবে প্রকাশ পাবে, শুধু সিমটমস বিবেচনা করলে আপনি শুধুমাত্র একটি মায়াজমে আসতে পারেন, কিন্তু আপনি যদি কোন লক্ষণ কোন মায়াজমে সে ব্যাপারে সুস্পষ্ট না থাকেন, আমি অনেক প্রেসক্রাইবার দেখেছি, সফল প্রেসক্রাইবার, হেরিং তার মধ্যে একজন, যারা মায়াজমের বিবেচনা করে সফলভাবে প্র্যাকটিস করেছেন। কিন্তু হেরিং এর সময় আর আমাদের সময়ের মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে। এ সময় মায়াজমের বিবেচনা না করে প্রেসক্রিপশন করাটি পদে পদে ঠোকর খেতে হবে বলে আমার ধারণা। আমি আমার প্রথম জীবনে মায়াজমের বিবেচনা ছাড়া সিমটোম্যাটিক অ্যাসেসমেন্ট দিয়ে প্রেসক্রিপশন করতাম, এবং ঠোকর খেয়ে আমি মায়াজমকে বিবেচনা করতে বাধ্য হয়েছি। যাই হোক,
কি বিপত্তিটি ঘটতে পারে আপনাকে বলছি। এখন অধিকাংশ মানুষ আমরা মায়াজমেটিক, অধিকাংশ পেশেন্ট যেহেতু মিক্সড মায়াজমেটিক, কাজে আমাদের একই সাথে শরীরে একাধিক মায়াজমের সিমটমস থাকতে পারে। এবার আপনি যদি ডমিনেট মায়াজমকে বিবেচনা না করে এবং সেই লক্ষণগুলোকে বিশেষভাবে আলাদা করতে না পারেন, তাহলে আপনি একই কেসে সোরা, সিভিলিস, সাইকোসিস সব লক্ষণ নিয়ে রেপার্টরি করবেন। বলুন এবার সিমটমস নিয়ে আপনি কি ওষুধটি পাবেন? বরঞ্চ শুনুন, গুরুত্ব দিয়ে শুনে রাখুন, মায়াজমেটিক ডমিনেন্সি যুক্ত কেসে, মিক্সড মায়াজমেটিক বা একাধিক মায়াজমেটিকের কেসে, বা যেখানে মিঙ্গলড হয়েছে মায়াজমে, সেখানে রেপার্টরি মানে সিমটমস নিয়ে রেপার্টরি করলেই ওষুধ পাওয়ার সম্ভাবনা কমে যায়। এই কেসগুলোতে আর্টিস্টিক প্রেসক্রাইবিং করতে হয়। এটা কার কথা? ডাক্তার কেন্টের কথা। আর্টিস্টিক প্রেসক্রাইবিং করতে হয় এবং দক্ষ চিকিৎসকের প্রয়োজন পড়ে। তার মানে কি, প্রচলিত যে ধারণা আছে, আমাদের একদম ক্লাসিক হোমিওপ্যাথ ডাক্তার কেন্ট, তার কথা মোতাবেক যে এই কেসে আপনার রেপার্টরি ওই সিমটমসকে বিবেচনা করে বাদ দিন, চিত্রায়িত করুন পুরো ব্যাপারটিকে। এটা বলছেন ডাক্তার কেন্ট রফিকুল্লাহ সাহেব। ব্যাপারটি হয়তো এত সংক্ষেপে আমি আপনাকে বোঝাতে পেরেছি কিনা জানি না, আসলে এত সংক্ষেপে বোঝানোর ব্যাপার এটা নয়, এটা বিস্তৃত আলোচনার ব্যাপার। তবে এটা বুঝতে চাইলে আপনাকে যা করতে হবে আমি বলি, মায়াজম নিয়ে আমার একটা দীর্ঘ ভিডিও আছে আমাদের হোমিও ডাইজেস্ট চ্যানেল থেকে, সেটা দেখে নিন। 1 নাম্বার। 2 নাম্বার, আমি এই প্রথম সুস্পষ্টভাবে মায়াজমের অবস্থানকে ডিফাইন করেছি। আগামীকাল আমার দর্শনের যে বইটি আসছে, হোমিওপ্যাথির দার্শনিক ভিত্তি, ধর্মতাত্ত্বিক যৌক্তিকতায় হোমিওপ্যাথির দার্শনিক ভিত্তি, আপনার যদি কিউরিওসিটি থাকে, এবং আমি বলবো এটা প্রত্যেকেরই পড়া উচিত, সেই বইটি সংগ্রহ করে সেটা পড়ে ফেলো। সেখানে এই প্রথম আমি মানুষের অস্তিত্বের কোন অবস্থানটিতে মায়াজম আছে, কিভাবে পুরো ব্যাপারটিকে মায়াজম নিয়ন্ত্রণ করে, এই ব্যাপারটি সুস্পষ্ট করেছি। তখন আমাকে উত্তর দিতে হবে না, আপনি নিজেই উত্তর বের করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে যদি প্রয়োজন পড়ে ইনশাল্লাহ আলাদা ভিডিওতে আমি অবশ্যই এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। রফিকুল্লাহ বলছেন অনেক কেসে মায়াজমেটিক ব্লক থাকে। ধন্যবাদ। রাইট, অ্যাবসলিউটলি, সেটা তো থাকেই, কিন্তু বর্তমানে যে কারণে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই মিক্সড মায়াজমেটিক কন্ডিশনের কারণে। আপনি কিসের রেপার্টরি করবেন? সব ধরনের মায়াজম একবার নিয়ে? ধন্যবাদ। আশা করি উত্তরটি আপনার কাছে স্বচ্ছ হয়েছে। এই মারাত্মক গুরুত্বপূর্ণ অপরিহার্য এই চ্যাপ্টারগুলো নিয়ে আবার আগামী ক্লাসে আমরা থাকবো ইনশাল্লাহ, এবং সেই প্রত্যাশাতে আমি আমার আলোচনাটি শেষ করতে যাচ্ছি এখন। আগামীতে আবার আপনারা উপস্থিত থাকবেন এবং আমাদের এই শিক্ষাগুলো, কেন্টের এই শিক্ষাগুলোকে ছড়িয়ে দেবেন সবার মাঝে, শেয়ারিং এর মাধ্যমে, এই প্রত্যাশাটি থাকবে। এবং আগামী ক্লাসে উপস্থিত থাকবেন। এই ইন দ্য মিন টাইম সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সেই প্রত্যাশাটি রইল। আবার দেখা হবে। আজকের মতো আমি আমার আলোচনাটি এখানেই তাহলে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।